ওকে, সো আমরা যেহেতু মাইক্রোটিক রিলেটেড একটা কোর্সে সবাই পার্টিসিপেট করতেছি, তো আমি চেষ্টা করব মাইক্রোটিক রিলেটেড যা যা জিনিস জানা দরকার সেই জিনিসগুলা নিয়ে আমরা ক্লাসটাকে ডিজাইন করব। আচ্ছা, বাট বিফোর দ্যাট আমাদের একটা বেসিক দরকার, যে জিনিসগুলা না জানলে আসলে মাইক্রোটিক কোর্সের অনেক কিছু বোঝাটা খুব কঠিন হয়ে যাবে। তো সেই জিনিসগুলা নিয়ে আজকে আমরা শেখার চেষ্টা করব। সো সেগুলা শুরু করার আগে আমরা খুব বেসিক একটা নেটওয়ার্ক যদি আঁকার চেষ্টা করি, তাহলে সেটা দেখতে কিরকম হবে সেই জিনিসটা আমরা এখানে একটু বুঝি। সো প্রথমেই আমরা একটা কম্পিউটার আঁকি। সো এটা ধরলাম আমাদের একটা কম্পিউটার, এটা হচ্ছে আমাদের আরেকটা কম্পিউটার, আমাদের দুইটা কম্পিউটার। সো দুইটা কম্পিউটার আমরা এখানে আঁকছি। আমরা প্রথমে একটা কম্পিউটারের কথা যদি চিন্তা করি, সাপোজ এই কম্পিউটারটা, আমাদের একটা কম্পিউটার যদি আরেকটা কম্পিউটারের সাথে কমিউনিকেট করতে চায়, তাহলে তাদের মধ্যে প্রথম যে জিনিসটা দরকার হয় সেটা হচ্ছে একটা কানেক্টিভিটি দরকার হয়, তাই না? সো এই কানেক্টিভিটিটা আমরা কিভাবে করতে পারি? আমরা জানি যে আমাদের প্রত্যেকটা কম্পিউটারের একটা ল্যান কার্ড থাকে, তাই না? একটা ফিজিক্যাল একটা পোর্ট থাকে, যে পোর্টে আমরা ইউটিপি কেবল কানেক্ট করতে পারি। সো আমি ধরে নিলাম যে আমার এই দুইটা কম্পিউটার পাশাপাশি আমি ইউটিপি কেবল দিয়ে তাদের মধ্যে কানেক্টিভিটিটা করছি। এখন এটা হচ্ছে ফিজিক্যাল কানেক্টিভিটি। এরপরে কি আছে? এরপরে আছে হচ্ছে লজিক্যাল কানেক্টিভিটি। লজিক্যাল কানেক্টিভিটি বলতে কি? লজিক্যাল কানেক্টিভিটি বলতে আমার এই দুইটা কম্পিউটারের মধ্যে এখন আইপি কনফিগার করতে হবে, যাতে করে তারা এই আইপি দিয়ে একজন আরেকজনের সাথে কমিউনিকেট করতে পারে। এখন কোশ্চেন হচ্ছে যে এই কম্পিউটার দুইটা কি শুধুমাত্র আইপি দিয়েই কমিউনিকেট করবে? শুধু আইপি যদি একজন আরেকজনেরটা জানে তাহলে কি তারা কমিউনিকেট করতে পারবে কিনা? আসলে না। এই দুইটা কম্পিউটারের মধ্যে আইপি ছাড়াও আরেকটা ইনফরমেশন এক্সচেঞ্জ হবে, যেটাকে আমরা ম্যাক অ্যাড্রেস বলি। সো আমরা জিনিসগুলোকে একটু লেখার চেষ্টা করি। সো প্রথমে এখানে আমরা লিখি হচ্ছে আহ সো প্রথমটা হচ্ছে আইপি অ্যাড্রেস, তারপরটা হচ্ছে আইপি অ্যাড্রেস, তারপরটা হচ্ছে ম্যাক অ্যাড্রেস। ম্যাক অ্যাড্রেস জিনিসটা কি? সো একটা কম্পিউটার যখন আরেকটা কম্পিউটারের সাথে, আমি বলতেছি, যখন কমিউনিকেট করতে যাচ্ছে, তখন তাদের একটা ফিজিক্যালি যে কেবলটা যে পোর্টে কানেক্ট করা হচ্ছে সেই পোর্টটাকে আমরা একটা ল্যান পোর্ট বলছি, তাই না? আমরা বলি এটাকে ল্যান পোর্ট। সো এই ল্যান পোর্টের একটা বিল্ট ইন অ্যাড্রেস থাকে। সো প্রত্যেকটা কম্পিউটারে যে ল্যান কার্ড গুলো আমরা দেখতে পারি, সেখানে একটা বিল্ট ইন অ্যাড্রেস থাকে, যেটাকে আমরা ফিজিক্যাল অ্যাড্রেস বলি বা ম্যাক অ্যাড্রেস বলি, রাইট? এবং এই কম্পিউটার দুইটা যদি একে অপরের মধ্যে কথা বলতে চায়, তাহলে আমাদের আরেকটা অ্যাড্রেস দরকার হয়, যে অ্যাড্রেসটাকে বলি আমরা আইপি অ্যাড্রেস, রাইট? সো আমরা কি করি? এই ল্যান কার্ডের উপরে একটা আইপি অ্যাড্রেস অ্যাসাইন করি, এই ল্যান কার্ডের উপরে আরেকটা আইপি অ্যাড্রেস অ্যাসাইন করি। এখন এই দুইটা কম্পিউটার কখন তারা একে অপরের সাথে কথা বলতে পারবে? যেহেতু তারা এখন ডিরেক্টলি কানেক্টেড, তারা তখনই একে অপরের সাথে কথা বলতে পারবে যখন আমি এই দুইটা আইপি অ্যাড্রেসকে একটা সেম নেটওয়ার্কের আইপি দিয়ে কনফিগার করব। সেম নেটওয়ার্কের আইপি বলতে কি বোঝায়? আমরা একটা আইপি এখানে লিখি 192.168.1.0/24। সো এখানে আমরা একটা নেটওয়ার্ক দেখতে পাচ্ছি, 192.168.1.0/24। এখানে প্রত্যেকটা, এটা কিন্তু একটা আইপি অ্যাড্রেস না, এটা একটা নেটওয়ার্ক বা এটা একটা সাবনেটও বলি আমরা অনেকেই। সো এখানে এটা আসলে দিয়ে কি বোঝানোর চেষ্টা করা হচ্ছে? এখানে বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে এখানে টোটাল যেহেতু আমরা জানি যে আইপি হচ্ছে 32 বিট লং এর একটা বাইনারি কম্বিনেশন, তাই না? সো প্রত্যেকটা ডট ডেসিমেল ঘর যে দেখতে পাচ্ছি আমরা, এই ঘরে আসলে 8টা বাইনারি বিট আছে। এই 8টা বাইনারি বিটের কম্বিনেশনে, আহ, আহ, আমি একটু মিউট করে দিচ্ছি আপনাদেরকে। আচ্ছা, প্রত্যেকটা ঘরের আমরা জানি যে 8টা করে বাইনারি বিট আছে। এই 8টা বিটের বাইনারির কম্বিনেশনের যে ডেসিমেল কনভার্সনটা আমরা করতে পারি, যদি করি, তাহলে আমরা একটা ডেসিমেল ভ্যালু পাই প্রত্যেকটা অক্টেটে। সো এই ডেসিমেল ভ্যালু গুলা নিয়ে আমাদের একটা আইপি অ্যাড্রেস তৈরি হয়। সো এই ভ্যালুটা দিয়ে আমরা আসলে বুঝতে পারি যে একটা আইপি অ্যাড্রেসের কতটুককে আমরা নেটওয়ার্ক বিট বলি, কতটুককে আমরা হোস্ট বিট বলি। কারণ
আমরা যখন একটা নেটওয়ার্ককে ডিজাইন করি, সেই নেটওয়ার্কে কিছু কম্পিউটার থাকে যে কম্পিউটার গুলাতে আমাদের আইপি অ্যাসাইন করতে হয় এবং এরা সেম নেটওয়ার্কের মেম্বার না হলে তারা একটা থ্রু ল্যান কমিউনিকেট করতে পারে না। সো এটা যদি আমি একটা সুইচের কথা চিন্তা করি, ল্যান ল্যান মানেই সুইচ। এই সুইচের কথা যদি চিন্তা করি, তাহলে এই কম্পিউটার গুলা যদি একে অপরের সাথে কমিউনিকেট করতে চায়, তাহলে তারা সেম নেটওয়ার্কের মেম্বার বা সেম নেটওয়ার্কের আইপি অ্যাড্রেস দ্বারা কনফিগার হইতে হবে, নাহলে হবে না। তার মানে এখানে দেখেন 192.168.1.0/24 এই ব্লকটার থেকে যদি আইপি আমি এখানে অ্যাসাইন করি, এখানে অ্যাসাইন করি এবং এই কম্পিউটারে অ্যাসাইন করি এবং তারা যদি ল্যানে কানেক্টেড হয়, মানে সুইচে কানেক্টেড হয়, তাহলে কিন্তু শুধুমাত্র তারা একে অপরের সাথে কমিউনিকেট করতে পারবে। সো একটা আইপি বা একটা নেটওয়ার্কের মধ্যে কতটুকু বিট আমার নেটওয়ার্ক বিট, কতটুকু বিট আমার হোস্ট বিট, এই জিনিসটা বোঝার জন্য আমরা এই ভ্যালুটাকে ইউজ করি। ওকে, যেটাকে আমরা স্ল্যাশ দিয়ে এখানে রিপ্রেজেন্ট করতেছি। সো /24 মানে হচ্ছে যে আইপিটা আমরা এখানে লিখছি। আমি এটা একটু ক্লিন করি। এখানে /24 মানে হচ্ছে এখানে আমরা যে নেটওয়ার্কটা লিখছি তার মধ্যে 32টা বিটের মধ্যে প্রথম 24টা বিট মানে 8, 16, 24 এইটুককে বলি আমরা হচ্ছে নেটওয়ার্ক বিট। মানে এইটুককে আপনি কখনো চেঞ্জ করতে পারবেন না। আপনি চেঞ্জ করতে পারবেন এইটুককে, কারণ এটা হচ্ছে হোস্ট বিট, রাইট? টোটাল আমার কাছে বিট আছে 32টা। 32 থেকে 24টা হচ্ছে আমার নেটওয়ার্ক বিট। মানে প্রথম 24টা হচ্ছে আমার নেটওয়ার্ক বিট। ডানের 8টা, সরি, ডানের 8টা হচ্ছে আমার হোস্ট বিট। সো হোস্ট বিটের ভ্যালু 0 মানে হচ্ছে এটা একটা নেটওয়ার্ক আইডি। সো এটাও মনে রাখতে হবে। এখানে অনেক আইপির অনেক ইনফরমেশন আছে যেগুলো আসলে আপনাদের জানা থাকা অনেক জরুরি, রাইট? সো হোস্ট বিটের যে পোর্ট গুলা পার্টটা আছে, যে বাইনারি কম্বিনেশন আছে, সেই বাইনারি কম্বিনেশনকে যদি আমরা অল জিরো করে দিই, তাহলে আমরা যে কম্বিনেশনটা পাই সেটাকে আমরা বলি নেটওয়ার্ক আইডি। আর সেই কম্বিনেশনকে যদি আমি অল ওয়ান করে দিই, এটা হচ্ছে হোস্ট বিট। দেখেন, ভালো করে দেখেন, এটা হোস্ট বিট। এখানে কয়টা বাইনারি আছে? 8টা, রাইট? সেই 8টা বাইনারিকে যদি আমি জিরো করে দিই, তাহলে আমি এটার আউটপুট পাবো হচ্ছে জিরো, এবং এটাকে আমরা বলি নেটওয়ার্ক বিট। আর এই 8টা বিটকে যদি আমরা ওয়ান করে দিই, তাহলে আমরা ভ্যালু পাবো হচ্ছে 255, রাইট? আমরা জানি যে একটা অক্টেটের ভ্যালু সর্বোচ্চ 255 হইতে পারবে, সর্বনিম্ন 0 হইতে পারবে। তার মানে আমি আমার হোস্ট পার্টের সবগুলো আইপি বিটকে যদি 1 করে দিই, তাহলে আমি পাবো 255, এবং এই 255 কে মানে 192.168.1.255 কে আমরা বলি ব্রডকাস্ট অ্যাড্রেস, রাইট? সো প্রত্যেকটা সাবনেটের মধ্যে একটা নেটওয়ার্ক অ্যাড্রেস থাকে এবং একটা ব্রডকাস্ট অ্যাড্রেস থাকে। সো প্রথম আইপিটাকেই আমরা নেটওয়ার্ক অ্যাড্রেস বলি, লাস্টের আইপিটাকে আমরা ব্রডকাস্ট অ্যাড্রেস বলি। তার মানে এখানে /24 দিয়ে আমার বোঝানো হচ্ছে যে 192.168.1.0 প্রথম আইপিটা যেটা, সেই আইপিটাকে আমরা বলতেছি নেটওয়ার্ক অ্যাড্রেস। লাস্টের যে অ্যাড্রেসটা মানে 255, সেটাকে আমরা বলতেছি ব্রডকাস্ট অ্যাড্রেস। সো আমরা আমি আমার মনে হয় যে সবাই কম বেশি বুঝি যে একটা সাবনেটের কোনটা নেটওয়ার্ক অ্যাড্রেস, কোনটা ব্রডকাস্ট অ্যাড্রেস। তারপরে আমরা একটু জিনিসটাকে বোঝার চেষ্টা করলাম, ডিসকাস করলাম। সো এখন এই একটা সাবনেট থেকে যদি আমি দুইটা আইপি অ্যাসাইন করি এই দুইটা কম্পিউটারে, সো এই সাবনেট মানে হচ্ছে 192.168.1 ডট সাপোজ 10 দিলাম এই কম্পিউটারটাতে, আর এই কম্পিউটারটাতে দিলাম 11, 192.168.1.11, তাহলে কি করতে পারবে? তারা একে অপরের সাথে কমিউনিকেট করতে পারবে ডিরেক্টলি। কিন্তু যদি আমি এই কম্পিউটার এবং এই কম্পিউটারের নেটওয়ার্কটা ডিফারেন্ট রাখতাম, সে ফর এন এক্সাম্পল এখানে আমি যদি আইপি অ্যাসাইন করি 192.168.1.10, রাইট? সো এখানে আমি অ্যাসাইন করলাম 192, আমি লিখি একটু, তাহলে আরো ব্যাপারটা ক্লিয়ারলি বোঝা যাবে। সো আমি এই কম্পিউটারটার আইপি যদি এটা অ্যাসাইন করি, আর এই কম্পিউটারটার আইপি যদি আমি, সো এই কম্পিউটারটার আইপি অ্যাসাইন করছি 192.168.1.10/24, এই কম্পিউটারটার আইপি অ্যাসাইন করছি 192.168.2.10/24। যেহেতু আমরা এখানে /24 দেখতে পাচ্ছি, তার মানে এই প্রথম 3 বিট হচ্ছে আমার নেটওয়ার্ক। দেখেন এই দুটা নেটওয়ার্ক ম্যাচ করছে, এই দুটা নেটওয়ার্ক ম্যাচ করে নাই। একটা নেটওয়ার্ক হচ্ছে 192.168.1, একটা নেটওয়ার্ক হচ্ছে 192.168.2। যেহেতু তারা নেটওয়ার্ক ম্যাচ করে নাই, তার মানে তারা ডিরেক্টলি কমিউনিকেট করলে, মানে একটা থ্রু ল্যান,
ল্যান ল্যান মানে কি? ল্যান মানে দুইটা কম্পিউটার যদি আপনি ডিরেক্টলি কানেক্ট করেন সেটাও একটা ল্যান, অথবা দুইটা কম্পিউটার বা একের অধিক কম্পিউটারকে যদি একটা সুইচ দিয়ে কানেক্ট করেন তাহলে সেটা একটা ল্যান। তাহলে একটা ল্যানের মধ্যে যদি কম্পিউটারগুলো একে অপরের সাথে কমিউনিকেট করতে চায়, তারা মাস্ট বি একটা সিঙ্গেল নেটওয়ার্কের মেম্বার হইতে হবে, নাহলে তারা কমিউনিকেট করতে পারবে না। আমি যদি একই ল্যানের মধ্যে ডিফারেন্ট ডিফারেন্ট নেটওয়ার্কের কম্পিউটার কনফিগার করি এবং তাদের মধ্যে কমিউনিকেট করাইতে চাই, সেটা কিন্তু পসিবল না। কারণ আমরা জানি যে ডিফারেন্ট নেটওয়ার্কের মধ্যে কমিউনিকেট করানোর জন্য আমাদের আরেক ধরনের ডিভাইস লাগে, যেটাকে আমরা বলি রাউটার, রাইট? আর সেম নেটওয়ার্কের মধ্যে যদি কম্পিউটার গুলার মধ্যে কমিউনিকেট করাইতে চাই, তাহলে যে ডিভাইসটা আমাদের লাগে সেটাকে আমরা বলি সুইচ। আমরা আসতেছি, এই জিনিসগুলো আরো ডিসকাস করব ডিপে, এখানে ফিরে আসি। তাহলে এই কম্পিউটারটা আর এই কম্পিউটারটা আমি ধরে নিলাম যে একই নেটওয়ার্কের মেম্বার 1.11 এই কম্পিউটারটার আইপি, আর এই কম্পিউটারটার আইপি হচ্ছে 1.10। যেহেতু তারা এখন সেম নেটওয়ার্কের মেম্বার এবং তারা হচ্ছে একটা কেবল দিয়ে কানেক্টেড, তারা একে অপরের সাথে কমিউনিকেট করতে পারবে। তারা একে অপরের সাথে কমিউনিকেট করার জন্য দুইটা ইনফরমেশন এক্সচেঞ্জ করবে, একটা হচ্ছে তাদের আইপি অ্যাড্রেস এবং ম্যাক অ্যাড্রেস। তার মানে আমি যদি এই কম্পিউটারটাকে এ বলি আর এই কম্পিউটারটাকে আমি যদি বি বলি, তাহলে কি করবে এই এ কম্পিউটারটা এই বি কম্পিউটারের আইপি এবং ম্যাক এই দুটো ইনফরমেশন কালেক্ট করবে এবং তার একটা টেবিল থাকবে, যে টেবিলে সেই ইনফরমেশনটাকে রেখে দিবে। সেই টেবিলটাকে বলি আমরা এআরপি টেবিল, অ্যাড্রেস রেজুলেশন প্রোটোকল। একটা প্রোটোকল আছে যে প্রোটোকলটা দিয়ে একটা লেয়ার 3 ডিভাইস অন্য একটা লেয়ার 3 ডিভাইসের এই দুটো ইনফরমেশনকে কালেক্ট করে। আবারও বলতেছি, অ্যাড্রেস রেজুলেশন প্রোটোকল এটা একটা প্রোটোকল, যে প্রোটোকল দিয়ে একটা লেয়ার 3 ডিভাইস মানে কি, যে ডিভাইসগুলো আইপি নিয়ে কাজ করে। ওকে, সো কম্পিউটার একটা লেয়ার 3 ডিভাইস, রাউটার একটা লেয়ার 3 ডিভাইস, বাট সুইচ একটা লেয়ার 2 ডিভাইস। সুইচ কিন্তু আইপি নিয়ে কাজ করে না। সো যে কম্পিউটার যে ডিভাইস গুলা লেয়ার 3 ডিভাইস, তারা কি করে একজন আরেকজনের সাথে কমিউনিকেট করার জন্য একটা টেবিল জেনারেট করে। সেই টেবিলটার নাম হচ্ছে এআরপি টেবিল এবং এই টেবিলে দুইটা ইনফরমেশন থাকে, একটা হচ্ছে তাদের আইপি এবং তাদের ম্যাক। তার মানে এই এ কম্পিউটার যদি বি এর সাথে কমিউনিকেট করতে চায়, তাহলে এ তার এআরপি টেবিলে বি এর আইপি এবং ম্যাক কে রাখবে, রেখে তারা টেবিলটাকে জেনারেট করবে। সিমিলারলি বি যখন এর সাথে কমিউনিকেট করতে যাবে, সেও একটা এআরপি টেবিলকে জেনারেট করবে, সেখানে আইপি থাকবে এবং ম্যাক থাকবে। আচ্ছা, এই টেবিলটাকে আমরা বলি এআরপি টেবিল, অ্যাড্রেস রেজুলেশন প্রোটোকল। প্রত্যেকটা কম্পিউটারে একটা বা প্রত্যেকটা লেয়ার 3 ডিভাইসে আপনি এআরপি টেবিল খুঁজে পাবেন। যেমন আমি যে কম্পিউটারটায় কারেন্টলি আছে, আমি যদি এই কম্পিউটারের এআরপি টেবিলটা দেখতে চাই, আমার নেটওয়ার্কে থাকা বাকি যে ম্যাক এবং আইপি গুলা কালেক্ট করছে আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে আইপি, এগুলো হচ্ছে ম্যাক, রাইট? আমার নেটওয়ার্কে থাকা বাকি যে লেয়ার 3 ডিভাইস গুলো আছে সেগুলোর ইনফরমেশন সে কালেক্ট করতেছে এআরপি টেবিলে। সো এটা কম্পিউটার থেকে দেখার কমান্ডটা হচ্ছে এআরপি মাইনাস এ। এটা দিলে আপনি সিএমডি থেকে আপনার নেটওয়ার্কে থাকা বাকি ডিভাইস গুলার লেয়ার 3 ডিভাইস গুলার আইপি এবং ম্যাক আপনি এখান থেকে দেখতে পাবেন। আচ্ছা, এখন আমার কোয়েশ্চেন হচ্ছে যে এই কম্পিউটারটা মানে এ কম্পিউটারটা বি কম্পিউটারের সাথে কমিউনিকেট করার জন্য শুধু আইপি তো যথেষ্ট ছিল। শুধু আইপি দিয়েই তো একজন আরেকজনের সাথে কমিউনিকেট করতে পারতো। ম্যাকটা কেন জরুরি? রাইট? এটা একটা কোয়েশ্চেন, রাইট? ভ্যালিড কোয়েশ্চেন যে আমার কম্পিউটার একটা লেয়ার 3 ডিভাইস, সে কম্পিউটার আরেকটা কম্পিউটারের সাথে যোগাযোগ করবে। সেক্ষেত্রে আমার ম্যাক কেন দরকার? আমার শুধু আইপি তো যথেষ্ট। আইপি থাকবে, সে আইপি দিয়ে একজন আরেকজনকে খুঁজে বের করবে। রাইট, কোনো সমস্যা নাই। কিন্তু প্রবলেম হচ্ছে আমার একটা কম্পিউটার আরেকটা কম্পিউটারের সাথে কানেক্টেড কিন্তু সবসময় ডিরেক্টলি থাকবে না। সো আপনি যদি ডিরেক্টলি কথা চিন্তা করেন, সেক্ষেত্রে কিন্তু ম্যাকের খুব একটা বেশি দরকার না। দরকারটা কখন? যখন আপনার দুইটা কম্পিউটার কানেক্টেড হচ্ছে সুইচ দিয়ে, রাইট? এবং কিছুক্ষণ আগে আমি বলছি যে সুইচ হচ্ছে একটা লেয়ার 2 ডিভাইস। লেয়ার 2 ডিভাইস অলওয়েজ ম্যাক নিয়ে কাজ করে, এটা মনে রাখতে হবে। সো লেয়ার 2 ডিভাইস কখনো আইপি কে চিনতে পারে না, আইপি কে বোঝারও চেষ্টা করে না, সে চিনে হচ্ছে ম্যাক। তার মানে লেয়ার 2 ডিভাইস হচ্ছে ম্যাক নিয়ে কাজ করে। তার মানে এই কম্পিউটারটা, কম্পিউটার এ যদি কম্পিউটার বি এর সাথে কমিউনিকেট করতে চায়, তখন কি করবে? এ বি কে যখন কোনো কমিউনিকেশন প্যাকেট সেন্ড করবে বা কোনো ইনফরমেশন সেন্ড করবে, তখন এই এ বির আইপি এবং ম্যাক এই দুইটা ইনফরমেশনই সেই টোকেনের মধ্যে রাখবে। সাপোজ আমি কি করব? আমি যখন একটা
সাপোজ একটা লোক যখন আরেকটা লোকের কাছে একটা চিঠি লিখে, তাই না, আগেকার যুগে আমরা ফিরে যাই, সাপোজ আপনি একটা চিঠি লিখবেন, সেই চিঠির মধ্যে কি থাকে, একটা প্রেরকের ইনফরমেশন, একটা প্রাপকের ইনফরমেশন, তাই না। বাংলায় টু এবং ইংলিশে টু এবং ফ্রম। টু মানে হচ্ছে যার কাছে আমি দিতে চাই, মানে ডেস্টিনেশন। ফ্রম মানে হচ্ছে সোর্স, যার কাছ থেকে যাচ্ছে। সো আমরা যদি এই চিঠির তুলনাটা এইখানে দেই, এ কে যদি আমরা সোর্স বলি, বি কে যদি আমরা ডেস্টিনেশন বলি, তাহলে এ যখন বি এর সাথে কমিউনিকেট করবে তখন সে কি করবে, একটা চিঠি জেনারেট করবে, যেটাকে আমরা বাংলা ভাষায় চিঠি বলতেছি। আসলে এই জিনিসটা কি আমরা একটু পরে আরো ডিপলি দেখবো যে এই চিঠিটার মধ্যে কি কি থাকে। তো একটা চিঠি জেনারেট করবে, সেই চিঠির মধ্যে একটা ফ্রম অ্যাড্রেস থাকবে, যে অ্যাড্রেসটা হচ্ছে ও নিজে। এবং ফ্রম অ্যাড্রেসের মধ্যে দুই রকম অ্যাড্রেস থাকবে, একটা থাকবে তার পোর্ট, সরি তার আইপি, এবং তার ম্যাক, রাইট। সিমিলারলি যেটা টু অ্যাড্রেস থাকবে, সেই টু এর মধ্যেও বি এর দুইটা ইনফরমেশন থাকবে, একটা থাকবে হচ্ছে আইপি অ্যাড্রেস, আর একটা থাকবে ম্যাক অ্যাড্রেস। এই দুইটা জিনিসই কি করবে, এই এ কম্পিউটার এই চিঠির মধ্যে লিখবে, লিখে কি করবে, ও নেক্সট হপ ডিভাইসকে দিবে। নেক্সট হপ ডিভাইস হচ্ছে ম্যাক, সরি সুইচ। নেক্সট অফ ডিভাইস হচ্ছে সুইচ। এখন সুইচের কাজ কি, সুইচ যখন এই চিঠিটা পাবে, ওই চিঠির মধ্যে এই আইপি কে কখনো চেক করে দেখবে না, কারণ ও আইপি বুঝে না। ও কি দেখবে, ও দেখবে হচ্ছে ম্যাক অ্যাড্রেস। তার মানে ও প্রথমে যখন এই চিঠিটা পাবে তখন প্রথমেই ও চেক করবে যে সোর্স ম্যাক অ্যাড্রেস কে। সো সোর্স ম্যাক অ্যাড্রেস দেখে ও বুঝবে যে এটা হচ্ছে এ থেকে আসছে। এবং ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেস তখন চেক করবে, ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেস দেখবে যে এটা হচ্ছে বি এর ম্যাক অ্যাড্রেস। তখন ও কি করবে, এই পোর্ট দিয়ে যে প্যাকেটটা আসছে বা চিঠিটা আসছে, ও এই প্যাকেট দিয়ে চিঠিটা রিসিভ করে এই প্যাকেট দিয়ে সেন্ড করে দিয়ে দিবে, রাইট। এই পোর্ট দিয়ে কেন, কারণ ও দেখতে পাচ্ছে যে যার যে ম্যাকের কাছে যেতে চাচ্ছে সেই ম্যাকটা হচ্ছে এই ইন্টারফেস দিয়ে কানেক্টেড। তো আমার বলার উদ্দেশ্য হচ্ছে যে যখন একটা কম্পিউটার আরেকটা কম্পিউটারের সাথে কমিউনিকেট করে, নট অনলি কম্পিউটার, যখন একটা লেয়ার 3 ডিভাইস আরেকটা লেয়ার 3 ডিভাইসের সাথে কমিউনিকেট করে, সেটা কম্পিউটার হইতে পারে, রাউটার হইতে পারে, প্রিন্টার হইতে পারে, আইপি ক্যামেরা হইতে পারে, সার্ভার হইতে পারে, রাইট, মোবাইল হইতে পারে, যে কোনো লেয়ার 3 ডিভাইস যখন আরেকটা লেয়ার 3 ডিভাইসের সাথে কমিউনিকেট করবে, তখন তাদের এই দুইটা ইনফরমেশন দিয়েই এই চিঠিটা সেন্ড করতে হবে। একটা হচ্ছে তাদের ম্যাক, আরেকটা হচ্ছে তাদের আইপি অ্যাড্রেস। এবং যাতে করে আপনি জানেন না, আপনি যখন সোর্স থেকে ডেস্টিনেশনে প্যাকেটটা পাঠাবেন, তখন আপনার মাঝখানে সুইচও থাকতে পারে, আপনার মাঝখানে রাউটারও থাকতে পারে। সো সুইচ যদি থাকে তখন সে এই প্যাকেটের বা এই চিঠির ম্যাক নিয়ে কাজ করবে, যদি রাউটার থাকে তাহলে এই চিঠি বা প্যাকেটের আইপি নিয়ে কাজ করবে। সো এই জন্য একটা সোর্স ডেস্টিনেশনের সাথে কমিউনিকেট করার জন্য এই দুইটা ইনফরমেশন দিয়ে প্যাকেটটা রেডি করে বা চিঠিটা রেডি করে, যাতে করে মাঝখানে সুইচ থাকুক আর রাউটার থাকুক, যেই থাকুক, ওরা বুঝতে পারে যে এই চিঠিটা কোথা থেকে নিতে হবে এবং কোথায় নিয়ে দিতে হবে, রাইট। সো অ্যাজ এ নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার আপনার কাজ হচ্ছে এই মাঝখানে এই সুইচ এবং এই রাউটারের গুলা নিয়ে কাজ, যাতে করে আপনি চিঠিটা নিতে পারেন এবং চিঠিটা ডেলিভার করতে পারেন। মানে আপনি হচ্ছে একজন ডাকপিয়ন, যার কাজ হচ্ছে সোর্স থেকে চিঠিটাকে কালেক্ট করে ডেস্টিনেশনে নিয়ে যাওয়া, এবং এর জন্য আপনার সুইচ রাউটারকে ঠিকঠাক মতো কনফিগার করা, যাতে আপনার চিঠিটা ডেলিভার করতে পারে। জিনিসটা কমপ্লেক্স হয়ে যাচ্ছে, আমি একটু সিম্পল করি, এখানে জিনিসগুলোকে একটু ক্লিন করি। এই পর্যন্ত কারো বুঝতে কোনো সমস্যা হচ্ছে কিনা? অনেক কিছু বললাম। আমাকে শুনতে পাচ্ছেন তো? আবার কেউ কোনো কিছু বলতেছেন না? হ্যাঁ, শুনতেছি। ওকে, আচ্ছা, তাহলে আমরা কি বুঝতে পারলাম যে একটা কম্পিউটার যখন আরেকটা কম্পিউটারের সাথে কমিউনিকেট করে, হোক সেটা ডিরেক্টলি কানেক্টেড, তাদের মধ্যে এই দুইটা ইনফরমেশন আইপি দিয়ে, অ্যাড্রেস এবং ম্যাক অ্যাড্রেস হ্যাঁ, দুইটা শেয়ার ইনফরমেশন করে। দিয়ে তারা একে অপরের সাথে কমিউনিকেট করবে। এবং দুইটা ইনফরমেশনই জরুরি, যাতে করে আপনি জানেন না যে মাঝখানে সুইচ থাকুক আর রাউটার থাকুক, আপনার প্যাকেটটা যেন সোর্স থেকে নিয়ে ডেস্টিনেশনে সেন্ড করতে পারে। আচ্ছা, এবার আরেকটা জিনিস নিয়ে আমরা একটু ডিসকাস করি, সেটা হচ্ছে যে চিঠিটা। কিছুক্ষণ আগে আমি বললাম যে একটা চিঠির কথা, রাইট। একটা চিঠিতে কি থাকে, একটা চিঠিতে থাকে, আমরা এরকম করে আগে চিঠি লিখতাম, মনে আছে কিনা আমি জানি না, আপনাদের অনেকেই হয়তো জানেন, অনেকেই জানেন ফ্রম না। টু। তো এখানে প্রথমে কি থাকতো, ফ্রম, রাইট, ফ্রম FROM, ফ্রম। তারপরে কি থাকতো, টু, তাই না। টু। এগুলোর মধ্যে আমরা কি লিখতাম, নাম লিখতাম, কেয়ার অফ লিখতাম, জেলা লিখতাম, থানা লিখতাম, অনেক নাম ইনফরমেশন অ্যাড্রেস। লিখতাম, যাতে কি,
যাতে হচ্ছে যে ডাক পিয়নটা চিঠিটা রিসিভ করছে সেই ডাক পিয়নটা বুঝতে পারে যে চিঠিটা কোথা থেকে আসছে। আচ্ছা, এখানে যদি আমি ফর্ম না লিখি তাহলে কি কোনো সমস্যা আছে? কেউ বলতে পারবেন? লিখলে তো উনি কিভাবে বুঝতে পারবেন? অবশ্যই সমস্যা আছে। কি সমস্যা বলেন তো? যখন চিঠিটা নিয়ে আপনার ডেস্টিনেশনে যাবে, ডেস্টিনেশনে গিয়ে দেখলো ডেস্টিনেশনে কেউ নাই, তখন আবার এটা আপনার কাছে ফেরত আসবে কিভাবে? রাইট? এটাই। সো এটা কিন্তু খুবই জরুরি। মানে আপনি যখন একটা চিঠি লিখতেছেন সেখানে ফর্ম ইনফরমেশন থাকাটা জরুরি যে কোথা থেকে প্যাকেটটা বা চিঠিটা আসতেছে। তারপরে টু মানে কি, কার কাছে চিঠিটা যাচ্ছে। সো এই দুটো জিনিস খুবই ইম্পর্টেন্ট। এখন আমরা যে নেটওয়ার্কে কাজ করি, নেটওয়ার্ক কমিউনিকেশনে কাজ করি, দুইটা হোস্ট যখন একে অপরের সাথে কমিউনিকেট করে তারাও কিন্তু এরকম একটা চিঠি জেনারেট করে, কিন্তু সেটাকে আমরা চিঠি বলি না, সেটাকে আমরা বলি প্যাকেট বা আইপি প্যাকেট। সো এই আইপি প্যাকেটের স্ট্রাকচারটা বোঝা খুবই জরুরি। আইপি প্যাকেটের স্ট্রাকচারটা খুবই কমপ্লেক্স, বাট আমরা অ্যাজ এ নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার আমাদের যতটুকু দরকার আমরা ততটুকু নিয়ে ডিসকাস করব। এর মধ্যে অনেক ইনফরমেশন থাকে যে পুরা জিনিসটা আমাদের বোঝার বা জানার দরকার নাই। অ্যাজ এ নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার আমাদের যতটুকু জানা বা বোঝার দরকার আমরা সেটুকু নিয়েই কাজ করব। আমি আবারও বলতেছি, আমরা এখন এই চিঠিটা নিয়ে ডিসকাস করব, যে চিঠিটা একটা হোস্ট আরেকটা হোস্টকে সেন্ড করে, রাইট? সো সেই চিঠিটা বা সেই প্যাকেটটাকে আমরা বলি আইপি প্যাকেট। এটা আমি একটু লিখি এখানে। আচ্ছা, সো আইপি প্যাকেটের মধ্যে কি কি থাকে? আইপি প্যাকেটের মধ্যে বিভিন্ন কম্পোনেন্ট থাকে। প্রথমে হচ্ছে এই সাইডে থাকে হচ্ছে সোর্সের ইনফরমেশন। এখানে কি কি থাকে? প্রথমে থাকে, এখানে থাকে ম্যাক। আচ্ছা, আমি একটু সুন্দর করে লিখি যাতে এটা থাকে ম্যাক। এটা কার? এটা কিন্তু সোর্সের, মানে ফ্রম। তারপরে থাকে আইপি, তারপরে থাকে পোর্ট। বা সাইডের যে ইনফরমেশন গুলো আমি লিখলাম এটা হচ্ছে আমার ফ্রম মানে সোর্সের ইনফরমেশন। এবার আসি আমার ডেস্টিনেশনে কি কি থাকে। ডেস্টিনেশনেও তিনটে ইনফরমেশন থাকবে। প্রথমটা হচ্ছে ম্যাক, তারপরটা হচ্ছে আইপি, তারপরটা হচ্ছে পোর্ট। ওকে, সো এটা হবে ডেস্টিনেশনের। ওকে, মানে এইটুক ইনফরমেশন হচ্ছে ডেস্টিনেশনের মানে ট্যুর, আর এইটুক ইনফরমেশন হচ্ছে সোর্স। আর মাঝখানে কি থাকবে? মানে আপনি এই খামটার মধ্যে যে ফর্ম টু লিখতেছেন এর ভিতরে কিছু দিতেন? এর ভিতরে কি দিতেন? এর ভিতরে দিতেন একটা চিঠি যেখানে এর আপনার ভিতরে অ্যাকচুয়ালি বডিটা থাকবে, বডি। ইনফরমেশনটা থাকতো, রাইট? যেটাকে রাইট। আমরা নেটওয়ার্কের ভাষায় পেলোড বলি। সো এটাই হচ্ছে সেই ভিতরের আপনার চিঠিটা, যেখানে আমরা অ্যাকচুয়ালি সোর্স থেকে ডেস্টিনেশনে যে ইনফরমেশন গুলা সেন্ড করার চেষ্টা করি সেই ইনফরমেশন গুলা এখানে থাকবে। যেমন আমরা কি জানি 010111, সো এরকম কিছু একটা ইনফরমেশন আমি সোর্স থেকে ডেস্টিনেশনে সেন্ড করতে চাই। সে ফর এন এক্সাম্পল এটা একটা কম্পিউটার আর এটা হচ্ছে ফেসবুকের সার্ভার। আমি একটা এক্সাম্পল দিচ্ছি। তো আপনার কম্পিউটারটা সাপোজ ফেসবুকের সার্ভারের সাথে কানেক্টেড। এখন সোর্স কে? সোর্স হচ্ছে আপনার কম্পিউটার। আর ডেস্টিনেশন কে? এই ফেসবুক, রাইট? তো আপনি ফেসবুকের সাথে কি করেন? ফেসবুকের সার্ভারে কি আপনি কি করেন? আপনি ফেসবুকের কি এফটিপি সার্ভার? না। ফেসবুক কি এনটিপি সার্ভার? ফেসবুক কি ডিএনএস সার্ভার? না। ফেসবুক হচ্ছে একটা ওয়েব সার্ভার যেটা আপনি এইচটিটিপিএস পোর্টে হিট করেন, রাইট? এটা তো আমরা সবাই জানি। আমরা কি করি? আমরা একটা ব্রাউজার ওপেন করি, সেখানে লিখি facebook.com, কিন্তু আমরা কি কেউ খেয়াল করছি তার আগে এই লেখাটা থাকে? এই লেখাটা হচ্ছে আসলে এই সার্ভারটা যে চলতেছে, যে কাজ করতেছে, যে ওয়েব সার্ভিসটা চলতেছে সেই সার্ভিসটা কত পোর্টে চলতেছে সেই জিনিসটার ইনফরমেশন। যাই হোক, এটা নিয়ে আমি আরেকটু পরে আসতেছি। তার আগে আমরা দেখি যে এটা সোর্স, এটা ডেস্টিনেশন। তার মানে আমি যদি মনে করি এই কম্পিউটারের আইপিটা থাকবে এইখানে, এই কম্পিউটারের যে ফিজিক্যাল ম্যাক অ্যাড্রেস বা ফিজিক্যাল অ্যাড্রেসটা থাকবে এইখানে। আর পোর্ট জিনিসটা কি? কেউ বলতে পারবেন পোর্ট জিনিসটা কি? এনিওয়ান? জি স্যার। বলেন পোর্ট স্যার জিনিসটা কি? এটা আপনি একটু আগে বললেন যে স্যার এইচটিটিপিএস, হ্যাঁ, অর্থাৎ এটার জন্য একটা নির্দিষ্ট পোর্ট আছে যেটা হচ্ছে 443 আর কি। কারেক্ট, এটা দ্বারা নির্ধারণ করে যে সে কোন সার্ভিস প্রোভাইড করবে। রাইট। তো সেটাকে আমরা পোর্ট বলতেছি, তাই তো? আচ্ছা, জি স্যার। তাহলে এখন এখানে আমাদের সোর্সেরও পোর্ট আছে, ডেস্টিনেশনের পোর্ট আছে, তাহলে এখানে কত পোর্ট হবে? এখানেও কি 443 পোর্ট হবে?
কোন জায়গায় স্যার? এই যে এই পাশে আমাদের দেখেন এই চিঠির যে প্যাকেটটা, সে প্যাকেটের মধ্যে সোর্স ইনফরমেশনের জায়গায় পোর্টের ইনফরমেশন আছে, ডেস্টিনেশনের জায়গায় পোর্টের ইনফরমেশন আছে। যাই হোক, সোর্সের জায়গায় স্যার যে কোনো কিছু হইতে পারে। আমরা আরেকটু ডিপে যাই, আমরা এগুলো একটু ক্লিন করি। আমাদের এগুলা বোঝাটা খুবই জরুরি। এগুলা যার ক্লিয়ার হয়ে যাবে, পুরা কোর্সটা মোটামুটি বুঝতে আমার মনে হয় না খুব একটা কঠিন হবে, কারণ আমরা ঘুরে ফিরে এই প্যাকেটটা নিয়েই বারবার কাজ করব। ওকে, সো আমরা একটু বেশি সময় দিব, এই জিনিসগুলা ক্লিয়ার হয়ে যাব আজকে সবাই। যারা বুঝি তারা তো বুঝি, একটু তারা শান্ত থাকবো, আর যারা বুঝি না তারা একটু মনোযোগ দিয়ে জিনিসগুলা বোঝার চেষ্টা করব। সো আমি একটু স্ক্রিনটা ক্লিন করছি। আচ্ছা, সো এখন ধরেন এটা একটা কম্পিউটার, এটা একটা সার্ভার। সো এই সার্ভারের একটা আইপি আছে, সেই আইপিটা আমি ধরলাম 1.1.1.1। এটা একটা আইপি। ওকে, তো এখন আপনি কি করলেন, আপনি একটা সার্ভার কিনলেন, এইচপি সার্ভার, অনেক দামি একটা সার্ভার কিনলেন। আপনি সেই সার্ভারে একটা আইপি অ্যাড্রেস কনফিগার করলেন। ওকে, সো এর মধ্যে আপনি কি করলেন, একটা লিনাক্স এর অপারেটিং সিস্টেম দিলেন। হ্যাঁ, সো আপনার এখন এই অপারেটিং সিস্টেমটা আপনি এখানে লোড করলেন। লোড করার পরে কি করলেন, এখানে আপনি অ্যাপাচি ইনস্টল করলেন। অ্যাপাচির নাম শুনছেন আপনারা সবাই? অ্যাপাচি ইনস্টল করলেন। অ্যাপাচি আর কিছুই না, এটা একটা ওয়েব সার্ভার। তার মানে কি, আপনি যখন এই সার্ভারটাতে অ্যাপাচি ইনস্টল করলেন, তখনই সাথে সাথে এই আইপির 80 পোর্টটা অন হয়ে গেল। তার মানে আপনি এই কম্পিউটার থেকে যদি এই আইপিতে 80 পোর্টে হিট করেন, তাহলে আপনি একটা ওয়েব পেজ দেখতে পাবেন। ওকে, তার মানে আপনি যখন এই কম্পিউটার থেকে এই সার্ভারে হিট করতেছেন, তখন কিন্তু আপনি শুধুমাত্র এই আইপিতে হিট করতেছেন না, আপনি আইপির একটা স্পেসিফিক পোর্টে হিট করতেছেন। ভালো করে বুঝেন। আমি কি করলাম, আমার যেহেতু এই এইচপি সার্ভারটা অনেক পাওয়ারফুল, অনেক টাকা দিয়ে কিনছি, আমি শুধুমাত্র এখানে অ্যাপাচি সার্ভিস বা এইচটিটিপি সার্ভিস চালাইতে চাই না। আমি চাই যে এটার মধ্যে আমি একটা ডিএনএস সার্ভারও কনফিগার করব। ডিএনএস, আমরা সবাই জানি ডিএনএস এর কাজ কি, তারপর আমরা আরো ডিসকাস করব পরবর্তীতে, সমস্যা নাই। সো আমি ডিএনএস সার্ভারটা এখানে ইনস্টল করলাম। সো ডিএনএস সার্ভারের পোর্ট কত? 53। আমরা সবাই জানি, যারা জানি না এগুলা ভালো করে শিখতে হবে। সো আমি যখন আমার এই সেম এইচপি সার্ভারে, যেখানে লিনাক্স এর অপারেটিং সিস্টেম দেওয়া, অলরেডি অ্যাপাচি সার্ভিস চলতেছে, যেটা চলতেছে 80 পোর্টে এই আইপির, আমি কি করছি, তার মধ্যে আবার লিনাক্স এর একটা প্যাকেজ ইনস্টল করছি, সাপোজ সেটার নাম বাইট। তাহলে কি হবে, এই আইপির কিছুক্ষণ আগে শুধু পোর্ট চালু ছিল 80, এখন চালু হয়ে গেল 53। তাহলে এখন এই কম্পিউটারটা যদি এই আইপির 80 পোর্টে হিট করে, তাহলে সে একটা ওয়েব সার্ভার দেখতে পাবে। আর এই কম্পিউটারটা যদি এই আইপির 53 পোর্টে হিট করে, তাহলে সে নেম রেজুলেশন করতে পারবে। আমরা কি বুঝতেছি ব্যাপারগুলা? এরপরে আমি কি করলাম, আমি জিনিসটাকে আরো অ্যাডভান্স করার জন্য, আমি যেহেতু আমার সার্ভারটা স্ট্রং, আমি একটা এসএমটিপি সার্ভার কনফিগার করলাম। এসএমটিপি এসএমটিপি সার্ভারের কাজ কি? এটা একটা মেল সার্ভার, রাইট? তো আমি যখন এখানে একটা এসএমটিপি সার্ভার কনফিগার করব, আমার কিছুক্ষণ আগে চালু ছিল 80, তারপরে চালু ছিল 53, আমার এখন 25 পোর্টটাও অন হয়ে যাবে। কেন? কারণ 25 পোর্টে হচ্ছে আমার এসএমটিপি সার্ভিস। এসএমটিপি সার্ভিস। তাহলে এই 25 পোর্টটা কার অ্যাক্টিভ হচ্ছে? এই আইপিটার কিন্তু। তাহলে আপনি অ্যাজ এ ইউজার যখন এই আইপির 80 পোর্টে হিট করবেন, আপনি একটা পেজ দেখতে পাবেন। আপনি যখন 53 পোর্টে হিট করবেন, তখন আপনি কি দেখতে পাবেন? নেম রেজুলেশন করতে পারবেন। আপনি যখন 25 পোর্টে হিট করবেন ওই কম্পিউটারটার, তখন আপনি একটা মেল সেন্ডিং প্ল্যাটফর্ম দেখতে পারবেন, মেল। তাই না? এগুলো সবই কোথায় হচ্ছে? এই আইপিটার উপরে কিন্তু। তার মানে একটা আইপিতেই আপনি বিভিন্ন পোর্টে বিভিন্ন সার্ভিস রান করাচ্ছেন, যাতে করে ইউজাররা আপনার আইপির ওই স্পেসিফিক পোর্টে হিট করে আপনি যে জিনিসটা সার্ভ করতেছেন, সার্ভার জিনিসটাই মানে কি, সার্ভার কেন নাম হয়েছে? কারণ আপনার সার্ভারের কাজই হচ্ছে সার্ভ করা, রাইট? যে কোনো একটা সার্ভিসকে সার্ভ করা ইউজারদের কাছে। যেহেতু সার্ভারের নামই সার্ভ করা, সেহেতু কি করতেছে, বিভিন্ন পোর্টে বিভিন্ন সার্ভিস ইউজারদেরকে সার্ভ করতেছে। বুঝাইতে পারতেছি আমি ব্যাপারগুলা? জি 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 স্যার। তাহলে এখন আমরা দেখতেছি যে এই একটা আইপিতেই এতগুলা পোর্ট, আমরা বিভিন্ন পোর্টে বিভিন্ন সার্ভিস ইনস্টল করতে পারতেছি। তাহলে এখন একটা আইপির পোর্ট কতগুলা থাকে? একটা আইপির পোর্ট থাকে হচ্ছে 2 টু দি পাওয়ার 16টা।
যেটা হচ্ছে 0 থেকে শুরু করে 65,500 কত 35, একটা হিউজ নাম্বার অফ পোর্ট। তার মানে কি একটা আইপিতে আপনি যদি চান তাহলে 65,535টা সার্ভিস আপনি রান করাইতে পারবেন। দেখেন ব্যাপারটা, কিন্তু সেটা আসলে কোনোদিন পসিবল না, কারণ একটা সার্ভার এত লোড কোনোদিন নিতে পারবে না। তো আমরা কি করি, আমরা হয়তো একটা সার্ভারে ফিউ পোর্টস রান করাই, যেমন আমি এখানে এক্সাম্পল দিলাম অ্যাপাচি, মানে ওয়েব, ডিএনএস, এসএমটিপি, আরো দুই একটা সার্ভিস হয়তো আপনি এখানে চালাইতে পারবেন, রাইট? কিন্তু আমরা একটা আইপির সর্বোচ্চ পোর্ট কতগুলা পাই? 65,535টা। আচ্ছা, এখন আমার কথা হচ্ছে যে এই সোর্স পোর্ট কি আর ডেস্টিনেশন পোর্ট কি? ওকে, সোর্স পোর্ট হচ্ছে এই কম্পিউটারটা যখন এই কম্পিউটারের এই আইপির কোন একটা পোর্টে হিট করবে, তখন এই পোর্টটা হয়ে যাবে তার ডেস্টিনেশন পোর্ট, মানে এই প্যাকেটের ডেস্টিনেশন পোর্ট। আর সোর্স পোর্ট হয়ে যাবে হচ্ছে এনি র্যান্ডম একটা পোর্ট, ANY, কারণ সোর্স পোর্ট ইজ আনডিফাইন্ড, মানে কমিউনিকেশনের সোর্স পোর্ট কখনো ডিফাইন্ড থাকে না। এবং এই পোর্টটা কি 25 হইতে পারবে, এই পোর্টটা কি 15 হইতে পারবে, এই পোর্টটা কি 22 হইতে পারবে, এই পোর্টটা কি 53 হইতে পারবে না। সোর্স পোর্ট কখনো এই আমি যে পোর্টগুলা মেনশন করলাম সেগুলো হইতে পারবে না। তার মানে আমাদের পোর্টের ব্যাপারে অনেক পড়াশোনার ব্যাপার আছে। সেটা হচ্ছে জিরো পোর্ট কখনো আমরা ইউজ করি না অ্যাকচুয়ালি। 1 থেকে শুরু করে 1024, কোথাও লেখা আছে 1000, কোথাও লেখা আছে 1024, তো আমরা 1024টাই ধরি। 1 থেকে শুরু করে 1024 পর্যন্ত যে পোর্ট গুলো আছে সেই পোর্ট গুলাকে আমরা বলি ওয়েল নোন পোর্ট, এবং এই পোর্ট গুলো হচ্ছে প্রি ডিফাইন্ড পোর্ট। যেমন এই যে অ্যাপাচি, ডিএনএস, এসএমটিপি, এসএসএইচ, টেলনেট, এফটিপি, আমি যতগুলো সার্ভিসের নাম বলতেছি এই সবগুলা পোর্টই হচ্ছে 1 থেকে শুরু করে 1024-এর ভিতরে। এই পোর্টগুলা হচ্ছে প্রি ডিফাইন্ড, এবং এগুলা হচ্ছে আপনি চেঞ্জ করতে, মানে আপনি চাইলে সার্ভিস অন্য পোর্টে চালাইতে পারবেন, বাট এগুলো হচ্ছে ওয়েল নোন পোর্ট। এবং এর পরবর্তী যে পোর্ট গুলা থাকে সেই পোর্ট গুলাকে বলা হয় ডাইনামিক পোর্ট, এবং বিভিন্ন সার্ভিসের জন্য বিভিন্ন পোর্ট গুলা আপনি চাইলে ইউজ করতে পারবেন। আর যখন একটা কম্পিউটারের একটা প্যাকেটের মধ্যে সোর্স পোর্ট ডিফাইন হয়, সোর্স পোর্ট সিলেক্ট হয়, তখন এটা মনে রাখতে হবে যে উপরের দিক থেকে যে কোনো একটা পোর্টকে র্যান্ডম পোর্ট ধরা হয়। যেমন আমাদের লিমিট কত? 65,535। সাপোজ 65,000 পোর্টটা আপনার সোর্স পোর্ট হইতে পারে, বুঝেন? বা 65,005 বা 65,030 বা 65,025, এই পোর্টগুলো আপনার সোর্স পোর্ট হইতে পারবে। মানে এই পোর্টগুলা যখন কমিউনিকেশন স্টার্ট হবে তখন এই পোর্টগুলা হবে এই সোর্স পোর্ট। এবং সোর্স পোর্টের কি আসলে নেটওয়ার্কের কমিউনিকেশনের ক্ষেত্রে কোনো দাম আছে, মানে কোনো ইউজ আছে? এটা একটা কোয়েশ্চেন, এটা একটু মাথায় রাখেন যে আমরা যেহেতু বলতেছি যে সোর্স পোর্টটা এনি, রাইট? এটা কিন্তু ভালো করে একটু বোঝেন আমার কথাটা। আমরা বলতেছি সোর্স পোর্টটা এনি, এবং এটা হচ্ছে যে কোনো র্যান্ডম নাম্বার উপর দিক থেকে সিলেক্ট হবে। তাহলে কি এটার আসলেই কমিউনিকেশনে কোনো দাম আছে? এটা কি কমিউনিকেশনে কোথাও ইউজ হয়? এটার একটা অ্যান্সার আছে, এই অ্যান্সারটা আমি পরে দিব। কিন্তু কমিউনিকেশন মেইনলি ডিপেন্ড করে এই ডেস্টিনেশন পোর্টের উপরে। তার মানে এই ডেস্টিনেশন পোর্টকে বলা হয় ইন্টেনশন অফ কমিউনিকেশন, মানে আপনার কমিউনিকেশন হওয়ার উদ্দেশ্যটা কি। এই ডেস্টিনেশন পোর্টটা যদি 22 হয় তাহলে আমরা কি বুঝবো এটা কি ধরনের কমিউনিকেশন, বলেন তো কেউ? প্রিডিফাইন্ড এসএসএইচ কমিউনিকেশন, রাইট? যদি 22 হয়। যদি এটা 21 হইতো তাহলে এটা কি ধরনের কমিউনিকেশন হইতো বলেন তো? এফটিপি যদি এটা 53 হইতো তাহলে এটা? ডিএনএস যদি এটা 80 হইতো তাহলে এটা? ওয়েব যদি এটা 443 হইতো এটা কি ধরনের? যদি এটা 25 হইতো এটা কি ধরনের? যদি এটা 63 হইতো 65 হইতো এটা কি ধরনের? মানে বিভিন্ন রকম পোর্টের বিভিন্ন রকম কাজ, এবং এই ডেস্টিনেশন পোর্টের উপরে ডিপেন্ড করে যে আপনার কমিউনিকেশনটা কি ধরনের হচ্ছে। ওকে, আসলে এই এই জিনিসটাই হচ্ছে মেইন, এই জিনিসটাই ডিফাইন করে যে আপনার কমিউনিকেশনটা কি ধরনের হবে। বাদ বাকি যা এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই সব জিনিসই হচ্ছে সোর্স এবং ডেস্টিনেশনকে চেনার জন্য ইউজ করা হয়। বাট এই জিনিসটা ইউজ করা হয় হচ্ছে অ্যাকচুয়ালি আপনার সার্ভারটা যার কাছে আপনি রিকোয়েস্টটা সেন্ড করতেছেন সে কোন সার্ভিসটা আপনাকে প্রোভাইড করতেছে এবং সেই সার্ভিসটাই আপনি নেবেন। সাপোজ আপনার এই 1.1.1.1 আইপিতে 80 পোর্ট, 53 পোর্ট, 25 পোর্ট, এই তিনটা পোর্ট রান আছে। আপনি যদি ওর কাছে 22 পোর্টের রিকোয়েস্ট সেন্ড করেন, ও কি আপনাকে রিপ্লাই দিবে? সাপোজ একটা এক্সাম্পল দেই, আপনি কি করলেন, ফেসবুকের কাছে এফটিপি রিকোয়েস্ট পাঠাইলেন, ফেসবুক কি আপনাকে রিপ্লাই দিবে? দিবে না, রাইট? কারণ ফেসবুক ও চলতেইছে 80 পোর্টে বা 443 পোর্টে।
তো ও আপনাকে সবসময় এক্সপেক্ট করবে যে আপনি ওর কাছে 80 পোর্ট বা 443 পোর্টের ট্রাফিকটা সেন্ড করবেন। ওকে, অনেক কথা বললাম। সো সোর্সের ইনফরমেশনের মধ্যে সোর্স পোর্টটা আমরা সবসময় বলতেছি এটা এনি, এবং এটার একটা উদ্দেশ্য আছে অবশ্যই, এটা আমরা পরবর্তীতে ডিসকাস করব। আইপি, ম্যাক, আমরা জানি একটা কম্পিউটারের আইপি অ্যাড্রেস থাকে, তার ম্যাক অ্যাড্রেস থাকে, এবং মাঝখানে থাকে অ্যাকচুয়ালি চিঠির মাঝখানে যেটা থাকে পেলোড। ম্যাক হচ্ছে ডেস্টিনেশনের ম্যাক অ্যাড্রেস, আইপি হচ্ছে ডেস্টিনেশনের আইপি, পোর্ট হচ্ছে আমি অ্যাকচুয়ালি যে পোর্টে কমিউনিকেশন করতে যাচ্ছি সেই পোর্টটা। এবং এই টোটাল জিনিসটা আমাদের মাইক্রোটিকের পুরা এন্টায়ার কোর্সে কাজে লাগবে। সো এই প্রত্যেকটা জিনিসের কাজ আমরা বিভিন্ন সময় করব, এই জিনিসটা বোঝাটা খুবই ইম্পর্টেন্ট সবার জন্য। আচ্ছা, কারো কোনো সমস্যা আছে এই পর্যন্ত বলেন তো? কনফিউশন আছে? ওকে, শামীম ভাই, একটা কোশ্চেন ছিল। বলেন না ভাইয়া। যেটা হলো যে আমরা তো অলওয়েজ সোর্স পোর্টটাকে আনডিফাইন ধরি। সো রাইট, প্যাকেট তো আর কি অলওয়েজ ডিপেন্ড করে যে ডেস্টিনেশন পোর্টের উপর। রাইট, সো আমরা সোর্স পোর্টটাকে কি যেহেতু আনডিফাইন করা হয়, সেহেতু একটা মানে যে কোনো একটা 0 থেকে 65,535 পোর্ট নিয়ে সে বের হয় রাইট। যখন। সো ওইটা কি আমরা কখনো কি করতে পারবো, যে মানে ফিক্সড করতে পারবো, না, নো, বা সোর্স এটার কি পোর্ট কোনো কখনো রেঞ্জ আপনি আছে যে ডিফাইন না করতে আমরা পারবেন না। অলওয়েজ সোর্স পোর্ট 65,000 থেকে উপরের হইতে হবে, অথবা এটা হচ্ছে মানে যারা স্ট্যান্ডার্ডটা ডিজাইন করছে তারাই এইভাবে ডিজাইন করছে যে উপরের দিককার পোর্টগুলা র্যান্ডম, উপরের দিককার পোর্টগুলাকে সোর্স পোর্ট হিসেবে ডিফাইন করে, কারণ নিচের দিককার পোর্টগুলা হচ্ছে ওয়েল নোন পোর্ট বা ওয়েল জি বিভিন্ন জি সার্ভিস বিভিন্ন সময় ইউজ করে। হ্যাঁ, এই জন্য উপরের জি দিককার পোর্টগুলাকে ও সিলেক্ট করে, মানে শেষের দিক থেকে। ডিএসসিপি তে কখনো দেখছেন যে আইপি অ্যাড্রেস কিভাবে ইউজারদেরকে দেয়া হয়? যারা ডিএসসিপি জি সার্ভার কনফিগার, দেখবেন যে জি সবসময় উপর দিক থেকে আইপি দেয়া হয়, মানে আপনার জি ডিএসসিপি পুলের আইপি তে যখন দেখবেন, দেখবেন যে লাস্টের আইপিটা প্রথমে দেওয়া হয়েছে, রাইট? প্রথমে জি তো এই পুলের ব্যাপারটাও, সরি, পোর্টের ব্যাপারটাও তাই। এই পোর্টের শেষের দিককার পোর্টগুলা থেকে দেয়া শুরু করা হয়। আচ্ছা, ঠিক আছে। ভাই আমার একটা কোশ্চেন ছিল। বলেন না। আচ্ছা ভাইয়া, এই সোর্স কোডের ক্ষেত্রে আমার কতগুলি সোর্স কোড ইউজ আছে এটা দেখার কি কোনো অপশন আছে? আছে, দেখাবো, কিন্তু এটা আসলে খুব একটা ভ্যালু অ্যাড করবে না, কারণ এটা দেখে আপনি খুব একটা কিছু করতে পারবেন না। হয়তো না, বাট একটু জানার আগ্রহ হ্যাঁ, ব্যাপারটা হ্যাঁ, একটু। অবশ্যই, অবশ্যই দেখাবো আমরা, সমস্যা নেই। থ্যাংক ইউ। আচ্ছা, আমি একটু ক্লিন করি এগুলো। একটা আচ্ছা, ছোট কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। আচ্ছা, এটা কি সোর্স কোডটা কি র্যান্ডমলি সিলেক্ট হচ্ছে নাকি মানে ও, আমার 6535 যেমন খালি আছে, আমি 6535 এ ইউজ করবে ওটা না, র্যান্ডম। আমি র্যান্ডম? দেখাই, এই যে এটা আমার একটা আইএসপি রাউটার, আইপি ফায়ারওয়াল কানেকশনস। দেখতে পাচ্ছেন এগুলো? এই যে আইপির সাথে কোলন দিয়ে যেগুলো দেখতে হ্যাঁ পাচ্ছেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এগুলাই সেই সোর্স পোর্ট। হ্যাঁ, দেখতে পাচ্ছেন? সো এই 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 প্যাকেটটা যখন জেনারেট হয়েছে তখন সোর্স পোর্ট হিসেবে এটাকে সিলেক্ট করা হয়েছে। এটা একটা র্যান্ডম পোর্ট এবং উপরের দিক থেকে দেখতে পাচ্ছেন, আর এটা হচ্ছে তার ডেস্টিনেশন পোর্ট 4244, রাইট? আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম আপনাকে যে এটা যে কোনো জিনিস সিলেক্ট হতে পারে। হ্যাঁ, দেখেন এই যে এখানে দেখেন, আমরা আরো একটু পরে আরো যখন ডিসকাশন করব তখন আমার ধারণা আরো ক্লিয়ার হবেন আপনারা। আচ্ছা, তাহলে এখন আমরা যেটা করি সেটা হচ্ছে যে আমার যে কম্পিউটারটা কিছুক্ষণ আগে আমি দেখাইছিলাম যে এই এ কম্পিউটারটা আর বি কম্পিউটারটা তারা ডিরেক্টলি কানেক্টেড ছিল, রাইট? তো আমরা এখন আর ডিরেক্টলি কানেক্টেড চিন্তা করব না, আমরা চিন্তা করি এই এ কম্পিউটার এবং বি কম্পিউটার তারা সুইচ দিয়ে কানেক্টেড। ওকে, তাহলে আমরা জানি যে সুইচের এক একটা পোর্ট থাকে না, আপনারা সিসকো সুইচে কেউ হয়তো কাজ করছেন তারা হয়তো জানেন যে সিসকো সুইচের পোর্ট গুলা থাকে ফার্স্ট ইথারনেট 01, ইথারনেট 01, রাইট? গিগাবিট ইথারনেট 01, 02, এভাবে করে পোর্ট থাকে। তো এটা যদি আমরা সুইচের কথা চিন্তা করি, যদি এ বি এর সাথে কমিউনিকেট করতে চাই, এ কি জেনারেট করবে? এ একটা
আইপি প্যাকেট জেনারেট করবে না, সেই আইপি প্যাকেটের মধ্যে সোর্স অ্যাড্রেস হিসাবে এর ইনফরমেশন থাকবে, ডেস্টিনেশন অ্যাড্রেস হিসাবে বি এর ইনফরমেশন থাকবে। অলরেডি ডিসকাস করছি এগুলা। এখন এই প্যাকেটটা যখন সুইচের কাছে যাবে, সুইচ মাঝখানের এইটুক ইনফরমেশন নিয়ে কাজ করবে। ভালো করে দেখেন, এইটুককে বলা হয় ফ্রেম, এফ আর এ এম ই। আমরা সবাই পড়ছি যে সুইচ কি নিয়ে কাজ করে, সুইচ কাজ করে ফ্রেম নিয়ে। রাউটার কি নিয়ে কাজ করে, রাউটার কাজ করে প্যাকেট নিয়ে। সো এগুলো আমরা শুনছি, রাইট, বা পড়ছি। এখন আমরা দেখতে পাচ্ছি যে একটা আইপি প্যাকেটের মধ্যেই আসলে ফ্রেমটা থাকে। ফ্রেম কতটুকু? ফ্রেম হচ্ছে সোর্স ম্যাক এবং ডেস্টিনেশন ম্যাকের যে কম্বিনেশনটা, সেটাকে আমরা বলতেছি ফ্রেম। তাহলে এখন যখন এই প্যাকেটটা সুইচের কাছে আসলো, সুইচ কি করবে? সুইচ এই ফ্রেম এর যে সোর্স ম্যাক অ্যাড্রেসটা, সেই ম্যাক অ্যাড্রেসটা চেক করবে। এখন চেক মানে কি? সুইচের তো কোনো একটা টেবিল থাকতে হবে, তাই না? সেই টেবিল না থাকলে মানে আমরা আমরা কি জানি যে সুইচ এবং রাউটার, সুইচ এবং হাবের মধ্যে পার্থক্য কি? কেউ বলতে পারবেন? জি ভাই। ম্যানেজ করতে পারে, হাব ম্যানেজ করতে পারে না। সুইচ হইছে আপনার ডুপ্লেক্স মোডে কাজ করে, ফুল ডুপ্লেক্স। হ্যাঁ। আর হাব হইছে আপনার সুইচ হচ্ছে কোনো যদি প্যাকেট আসে তাহলে সে আগে দেখে ওই প্যাকেটটা কোন ম্যাক অ্যাড্রেসের আসছে, ওই ম্যাক অ্যাড্রেসে সে ওটা পাঠানোর চেষ্টা করে। আর হাব হচ্ছে কোনো কিছু আসলে ওটা র্যান্ডমলি সবগুলো ডিভাইসের মধ্যে পাঠায় যায়। রাইট, ভেরি গুড অ্যান্সার। সুইচ কি করে? ইউনিকাস্ট করে আর হাব হচ্ছে ব্রডকাস্ট করে। রাইট, রাইট। ওকে, সো সুইচের কাজ হচ্ছে, সুইচ যখন একটা পোর্ট থেকে একটা প্যাকেট বা প্যাকেট না, সরি ফ্রেম বলি আমরা, যেহেতু সুইচ ফ্রেম নিয়ে কাজ করে, যখন একটা ফ্রেম রিসিভ করে তখন সেই ফ্রেমটা ও চেক করে যে এটা কোন ম্যাক অ্যাড্রেস থেকে আসছে, কোন ম্যাক অ্যাড্রেসে যাইতে চায়, এবং ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেস ওর যে পোর্ট দিয়ে কানেক্টেড, সেই পোর্ট দিয়ে ও জাস্ট সেন্ড করে। সাপোজ এই কম্পিউটারে যেতে চাচ্ছে, এই কম্পিউটারের ম্যাকের কাছে, ও কি করবে? এই পোর্ট দিয়ে রিসিভ করবে, এই পোর্ট দিয়ে সেন্ড করে দিবে, রাইট? সো এই কাজটা কি করে? সুইচ করে। তাহলে এই কাজটা করার জন্য সুইচের কাছে কিন্তু একটা ব্রেন থাকতে হবে, বুদ্ধিমত্তা থাকতে হবে। সেই বুদ্ধিমত্তার জায়গাটাই হচ্ছে ওর একটা টেবিল, যেটাকে আমরা বলি ম্যাক অ্যাড্রেস টেবিল, বা সিসকোর ভাষায় এটাকে আমরা ক্যাম বলি, ক্যাম টেবিল বলি, আমরা অনেকেই দেখছি। সো এই ক্যাম টেবিলটা কি? ক্যাম টেবিলটা হচ্ছে একটা টেবিল, যে টেবিলের মধ্যে থাকে হচ্ছে ম্যাক অ্যাড্রেস, এমএসসি, আর হচ্ছে পোর্ট। এই পোর্ট কিন্তু এই পোর্ট না, এই পোর্ট হচ্ছে ইন্টারফেস, রাইট, আইএনটি। তাহলে একটা সুইচ যখন আপনি পাওয়ার অন করতেছেন, কেবল কানেক্ট করতেছেন, তখন কি করতেছে? সুইচের প্রত্যেকটা পোর্টে বিভিন্ন কম্পিউটার থাকে না? ও কি করবে? এই প্রত্যেকটা পোর্টের ম্যাক অ্যাড্রেস গুলা কালেক্ট করবে, কালেক্ট করে এইখানে বসায় ফেলবে তার টেবিলে, তার ক্যাম টেবিল বা ম্যাক অ্যাড্রেস টেবিলে। এবং যে ম্যাক অ্যাড্রেসটা যে ইন্টারফেস দিয়ে ও লার্ন করছে, এটার ইন্টারফেস ধরেন ফার্স্ট ইথারনেট 01, এটা ধরেন 02, 03, 04। সো এই ইন্টারফেস গুলা ও এখানে লিখে রাখবে ওর টেবিলে। এখন দেখেন, যখন সুইচ একটা প্যাকেট, সরি আবারও প্যাকেট বলছি, একটা ফ্রেম ও রিসিভ করবে, ও প্রথমে চেক করবে যে এটা কোন ইন্টারফেস দিয়ে আসছে। ও চেক করে দেখলো, আচ্ছা ঠিক আছে, ওইটা আসছে হচ্ছে ফার্স্ট ইথারনেট 0/3 থেকে। ওকে, তাহলে ও এটাকে রিসিভ করলো, রিসিভ করে এবার ও ডেস্টিনেশন ম্যাক চেক করবে, মানে এখানকার ম্যাক চেক করবে। চেক করে দেখলো যে এটা যেতে চায় ফার্স্ট ইথারনেট 0/9 এ, রাইট? কারণ এই ম্যাক অ্যাড্রেসটা ও লার্ন করছে, মানে সুইচ লার্ন করছে ফার্স্ট ইথারনেট 0/9 এ। ও কি করবে? এটাকে নিবে, নিয়ে এইদিকে সেন্ড করবে, রাইট? এটা হচ্ছে সুইচের কাজ। হাব কি করে? হাব এত কিছু বুঝে না, হাবের কোনো টেবিল মেবিল থাকে না। হাব যখন একটা ইনফরমেশন রিসিভ করে, ফ্রেম রিসিভ করে, ও প্রত্যেকটা প্যাকেট দিয়ে, সরি ইন্টারফেস দিয়ে সেন্ড করে এবং বলে দেখো তো এটা কি তোমার কিনা, এটা কি তোমার কিনা, এটা মানে সবাইকে জানায়, ব্রডকাস্ট করে, রাইট? সো হাব হচ্ছে আনস্মার্ট, সুইচ হচ্ছে স্মার্ট, বিকজ ওর কাছে একটা টেবিল আছে যেটা দিয়ে ও বুঝতে পারে। আর হাব এবং সুইচ, আপনারা যদি কখনো সুযোগ হয়, যদি সুইচে কোনোদিন খুলতে পারেন উপরে, দেখবেন যে সুইচের সার্কিট বোর্ডটা এরকম। ওর যদি প্রত্যেকটা পোর্টের কথা আমরা চিন্তা করি, ওর সার্কিট বোর্ডটা এরকম। প্রত্যেকটা পোর্টের সাথে প্রত্যেকটা পোর্টের আলাদা একটা সূক্ষ্ম গোল্ডেন কালারের একটা লাইন দেখতে পাবেন। এই লাইনগুলো আর কিছুই না, এটা হচ্ছে কপার লাইন, যেখান দিয়ে ও আসলে ইনফরমেশন গুলা সেন্ড করে, রাইট? তার মানে যখন এই পোর্টটা এই পোর্টের সাথে কমিউনিকেট করতেছে, এট দ্য সেম টাইম এই পোর্টটা এই পোর্টের সাথেও কমিউনিকেট করতে পারবে, তাই না? মানে ওই যে আমাদের মনে আছে না, সিএসএমএ সিডি, কলিশন ডিটেকশন ফিটেকশন, অনেক কিছু ছিল, যে যখন হাবের মধ্যে একটা ডিভাইস আরেকটা ডিভাইসের সাথে, হাব যদি খুলেন তাহলে দেখতে পাবেন হাব হচ্ছে এরকম। হাবের সবগুলা পোর্ট বাস টোপোলজি। বাস টোপোলজি মানে কি? একটা সিঙ্গেল লাইন থাকবে, সেই সিঙ্গেল লাইনের সাথে সবাই কানেক্টেড। তার মানে এ যখন কমিউনিকেট করতেছে এর সাথে, তখন আপনার এই পুরা চ্যানেলটা বিজি।
এই জন্য সিএসএমএস সিডি প্যাকেট জেনারেট করে, দেখে যে লিংকে অন্য কেউ ডেটা সেন্ড করতেছে কিনা, যখন ফ্রি তখন সে আবার আরেকজনকে সেন্ড করে। সো এরকম অনেক সিনারিও আছে, এগুলো আস্তে আস্তে দেখলে বা এটা আপনারা হয়তো জানেন, আমি ধরে নিচ্ছি। তো আমার এটা বলার উদ্দেশ্য হচ্ছে যে সুইচ যখন মাঝখানে থাকবে, সুইচের একটা বুদ্ধিওয়ালা একটা টেবিল থাকবে, যে টেবিল থেকে ও বুঝতে পারবে যে কোথা থেকে নিতে হবে, কোথায় দিতে হবে। ওকে, যেহেতু তারা এখনো সেম নেটওয়ার্কে কানেক্টেড, এই কম্পিউটারটা আর এই কম্পিউটারটা একটা সেম নেটওয়ার্কে কানেক্টেড। এখন আমার কোশ্চেন হচ্ছে, যদি এই কম্পিউটার আর এই কম্পিউটার ডিফারেন্ট নেটওয়ার্কে কানেক্ট হয় তাহলে কি লাগবে? আমি একটু ক্লিন করি। আমি একটা কোশ্চেন হ্যাঁ, করবো বলেন কিন্তু। না, আমরা যে ক্যাম টেবিলের কথা বলছিলাম, একটু জোরে বলেন না, শুনতে পাচ্ছি না। আমরা যে ক্যাম টেবিলের কথা বলছিলাম, হ্যাঁ, হ্যাঁ, সেখানে যে পোর্টের কথাটা বলছিলাম, এই হ্যাঁ। পোর্টটা কি আমার সোর্স পোর্ট এবং না না না, ওগুলো ফিজিক্যাল পোর্ট, ইন্টারফেস। আচ্ছা আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, ইন্টারফেস পোর্ট, যেমন ফাস্ট ইন্টারনেট হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওগুলো ইন্টারফেস, ওগুলো ওই পোর্ট আর এই পোর্ট একটা। গিগাবাইট। থ্যাংক ইউ বুঝতে পারছি। আচ্ছা, এইবার এতক্ষণ আমরা যে কমিউনিকেশন গুলা টেস্ট করতেছিলাম সবই ছিল হচ্ছে সেম নেটওয়ার্কের আন্ডারে, কিন্তু এখন যদি আমি একটা কম্পিউটারের সাথে আরেকটা কম্পিউটারের কমিউনিকেট করাইতে চাই এবং তারা যদি ডিফারেন্ট নেটওয়ার্কের হয়, সে ফর এন এক্সাম্পল এটার আইপি হচ্ছে 192.168.1.10 আর এটার আইপি হচ্ছে 192.168.2.10/24। ওকে, সো আপনারা কেউ বোর হয়েন না, কারণ খুব বেসিক লেভেলের জিনিসগুলো দেখাচ্ছি। আজকে একটু কষ্ট করেন সবাই, আমরা নেক্সট ক্লাস থেকে অ্যাডভান্স লেভেলে মানে মাইক্রোটিকে চলে যাব। আচ্ছা, সো এখানে দেখেন এ এবং বি দুইটা কম্পিউটার আমরা এখানে দেখতে পাচ্ছি, দুইটা কম্পিউটারের নেটওয়ার্কটা হচ্ছে ডিফারেন্ট, সেম নেটওয়ার্কের না। আমরা যদি এখানে দুইটাকে সুইচ দিয়ে কানেক্টেড করি তাহলে কিন্তু তারা একে অপরের সাথে কমিউনিকেট করতে পারবে না। তাহলে আমার কি করতে হবে? আমার এই দুইজনকে কানেক্ট করতে হবে রাউটার দিয়ে। সো আমরা জানি কম্পিউটার একটা লেয়ার 3 ডিভাইস, এই পাশের কম্পিউটারও একটা লেয়ার 3 ডিভাইস। রাউটার কি ধরনের ডিভাইস? লেয়ার 3 ডিভাইস, রাইট? কারণ রাউটার যখন সুইচের কি বলে কম্পিউটারের সাথে কানেক্ট করতে হয় তখন রাউটারের ইন্টারফেসে একটা আইপি অ্যাড্রেস লাগে। সিমিলারলি এই কম্পিউটারটাও যখন এই রাউটারের সাথে কানেক্ট করব তখন একটা আইপি অ্যাড্রেস লাগবে। তার মানে এই আইপি থেকে মানে এই নেটওয়ার্ক থেকে একটা আইপি এখানে থাকতে হবে, রাইট? সেই আইপিটা আমরা একটু লিখি। দেখেন আমি কি করলাম, আমি হচ্ছে এই নেটওয়ার্ক থেকে একটা আইপি আমার রাউটারের এই ইন্টারফেসে বসালাম। আমি ধরলাম এটা ইথার 1। মাইক্রোটিকে সব ইন্টারফেসকে ইথার 1 নামে, ইথার 2 নামে, ইথার নাম মানে ইথার নামে চিনে। সো আমরা ইথার দিয়েই বোঝার চেষ্টা করি, সিসকোর মতন ফাস্ট ইথারনেট না বলি। সো এটা আমি ধরলাম ইথার 1, এটা আমি ধরলাম ইথার 2। তাহলে ইথার 1 দিয়ে আমার এই নেটওয়ার্কটা কানেক্টেড, ইথার 2 দিয়ে আমার এই নেটওয়ার্কটা কানেক্টেড। তাহলে এখন জাস্ট লাইক প্রিভিয়াস, এই এ কম্পিউটার যখন বি কম্পিউটারের সাথে কমিউনিকেট করতে যাবে, এ তার ম্যাক, তার সোর্স আইপি এগুলা দিয়ে সোর্স ইনফরমেশন গুলা রেডি করবে। তারপর কি করবে, ও যেহেতু বি তে যেতে যাচ্ছে, বির ডেস্টিনেশন আইপি হচ্ছে 2.10, তো 2.10 ওখানে রাখবে, পোর্টের ইনফরমেশন রাখবে। ওকে, দেখেন আমি কিন্তু ম্যাকের কথা বলি নাই, আমি কিন্তু এখানে বলি নাই যে এইখানে এ যখন বি এর সাথে কমিউনিকেট করবে তখন ডেস্টিনেশন, ভালো করে বোঝেন, তখন ডেস্টিনেশনের মধ্যে ডেস্টিনেশন ম্যাকের জায়গায় কিন্তু বি এর ম্যাক থাকবে না। আবারও বলি, আমরা কিছুক্ষণ আগে কি করছিলাম, একটা কম্পিউটার আরেকটা কম্পিউটারের সাথে কমিউনিকেট করতেছিলাম থ্রু কেবল অথবা থ্রু সুইচ। তখন সোর্স আইপি ছিল এই কম্পিউটারের আইপি, ডেস্টিনেশন আইপি ছিল এই কম্পিউটারের আইপি। সোর্স ম্যাক ছিল এটার ম্যাক, ডেস্টিনেশন ম্যাক ছিল এটার ম্যাক, কারণ তারা সেম ল্যানের মধ্যে ছিল। এখন তারা সেম ল্যানের মধ্যে নাই, সোর্স এবং ডেস্টিনেশন ডিফারেন্ট ডিফারেন্ট ল্যানের মধ্যে আছে। সো যখনই ডিফারেন্ট ডিফারেন্ট ল্যানের মধ্যে কমিউনিকেশন হবে তখনই ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেস কখনো ডিফারেন্ট ল্যানের মেম্বার হইতে পারে না। ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেস হবে হচ্ছে দুইটা লেয়ার 3 ডিভাইসের মধ্যে। পিসি একটা লেয়ার 3 ডিভাইস, রাউটার একটা লেয়ার 3 ডিভাইস। তার মানে পিসি
প্যাকেটটা সেন্ড করবে কার কাছে? রাউটারের কাছে। রাউটার সেটাকে সেন্ড করবে কার কাছে? এই ডেস্টিনেশনের কাছে, রাইট? সাপোজ আপনার মাঝখানে যদি একটা সুইচ থাকে, ভালো করে বোঝেন। সো সুইচের কাজ কি? এই কম্পিউটার থেকে ফ্রেমটা নিবে, এই রাউটারের কাছে দিবে, তাই না? তো সুইচ তো আইপি নিয়ে কাজ করে না। আপনার যদি এই প্যাকেটের মধ্যে ডেস্টিনেশন ম্যাক হিসাবে এই কম্পিউটারের ম্যাক দেন, এই কম্পিউটার ম্যাক দেন, তাহলে কি এই সুইচ বুঝতে পারবে কোনোদিন যে এই ফ্রেমটা যেটা ও এখান থেকে রিসিভ করছে এটা রাউটারের কাছে দিতে হবে? কোনোদিন বুঝতে পারবে না, রাইট? সো থিওরিটা হচ্ছে প্রত্যেকটা লেয়ার 3 পয়েন্টে আমাদের ম্যাকের ইনফরমেশন চেঞ্জ হয়। তার মানে একটা প্যাকেট যদি এখান থেকে এখানে যায়, তাহলে এ হচ্ছে সোর্স, এ হচ্ছে ডেস্টিনেশন ম্যাক। আমার যদি এখানে আরেকটা লেয়ার 3 পয়েন্ট থাকে, তাহলে প্যাকেটটা যখন এখান থেকে এখানে যাবে তখন আবার এই সোর্স ম্যাক এবং ডেস্টিনেশন ম্যাক চেঞ্জ হয়ে যাবে। সোর্স ম্যাক হবে এইটা, ডেস্টিনেশন ম্যাক হবে এইটা, বুঝতেছি? কিন্তু আইপি কিন্তু এবং পোর্ট এগুলা কিন্তু কখনো চেঞ্জ হবে না। ভালো করে বুঝতেছি কথাগুলা? সো ম্যাক চেঞ্জ হয়ে যাচ্ছে প্রত্যেকটা লেয়ার 3 পয়েন্টে, সোর্স ম্যাক এবং ডেস্টিনেশন ম্যাক চেঞ্জ হয়ে যাচ্ছে। যদি চেঞ্জ না হইতো মাঝখানে থাকা সুইচ কিন্তু বুঝতে পারতো না যে প্যাকেট কোথা থেকে নিতে হবে, কোথায় দিতে হবে। সো এই জন্য আমার কি হচ্ছে, প্রত্যেকটা পয়েন্টে আমার সোর্স ম্যাক এবং ডেস্টিনেশন ম্যাক চেঞ্জ ভাইয়া হয়ে যাচ্ছে। বিষয়টা ক্লিয়ার হলাম না, ব্যাপারটা মানে আবার বুঝতে বলি, পারিনি ভালো করে। আবার বলি, খুব বোঝাটা খুবই জরুরি, কিন্তু ভালো করে বোঝেন। সো সাপোজ এইটা হচ্ছে পিসি এ, ওকে? এটা হচ্ছে পিসি বি। আমার উদ্দেশ্য কি? আমার উদ্দেশ্য হচ্ছে এ থেকে বির মধ্যে কমিউনিকেশন হবে। সো আমি প্রথমেই বলছি যে যখন একটা কম্পিউটার আরেকটা কম্পিউটারের সাথে কমিউনিকেট করে তার দুইটা ইনফরমেশন জানা দরকার, একটা কি আইপি, আরেকটা কি ম্যাক, রাইট? সো এখন আমি যদি এই কম্পিউটার থেকে এই কম্পিউটারে কমিউনিকেট করার জন্য আমি আইপি কালেক্ট করি, তাহলে আমার সোর্স আইপি হবে এই কম্পিউটারের আইপি, ডেস্টিনেশন আইপি কার হবে? এই কম্পিউটারের আইপি। এবং সোর্স ম্যাক কোনটা হবে? এই কম্পিউটারের ম্যাক। ডেস্টিনেশন ম্যাক হবে এই কম্পিউটারের ম্যাক। তাহলে এখন এই প্যাকেটটা যখন আপনি জেনারেট করতেছেন, প্যাকেটটা যখন নেক্সট হপের কাছে পাঠাচ্ছেন, আপনার মাঝখানে কে? এটা কিন্তু রাউটার, রাইট? কারণ আমরা জানি যে ডিফারেন্ট ডিফারেন্ট নেটওয়ার্কের সাথে কমিউনিকেট করার জন্য রাউটার লাগে। যেহেতু মাঝখানে রাউটার, আর রাউটার কিন্তু আপনার কম্পিউটারের সাথে ডিরেক্টলি কানেক্টেড থাকে না, মাঝখানে সুইচ থাকে, তাই তো? নেটওয়ার্কটা তো এরকমই হয়, পিসি সুইচের সাথে থাকে, সুইচ রাউটারের সাথে থাকে, রাউটার অন্য নেটওয়ার্কের সাথে কানেক্ট থাকে। তাহলে এই প্যাকেটটা যখন আপনার কম্পিউটার থেকে সুইচের কাছে যাচ্ছে, সুইচ কিন্তু সোর্স আইপি এবং ডেস্টিনেশন আইপি দেখতে পারে না বা বোঝার চেষ্টাও করে না। ও কি করে? সোর্স ম্যাক এবং ডেস্টিনেশন ম্যাক। তাহলে আমি সোর্স ম্যাক হিসাবে যদি আমার এই কম্পিউটারের ম্যাক দেই, আর ডেস্টিনেশন ম্যাক হিসাবে যদি এই কম্পিউটারের ম্যাক দেই, তাহলে কি এই সুইচটা বুঝতে পারবে যে আমার প্যাকেটটা এই রাউটারকে দিতে হবে নাকি একে দিতে হবে? আমার এই সুইচের সাথে কি এ কানেক্টেড? বোঝেন ভালো করে। আমার সুইচের সাথে কিন্তু এই ডেস্টিনেশন কানেক্টেড না, আমার সুইচের সাথে কানেক্টেড হচ্ছে রাউটার। আমার প্যাকেটটা যাইতে হবে কম্পিউটার থেকে রাউটারের কাছে, রাউটার থেকে বি এর কাছে। সো এই কাজটা মাঝখানে সুইচ করতেছে হচ্ছে ম্যাক দিয়ে। সো ম্যাকের থিওরি হচ্ছে প্রত্যেকটা লেয়ার 3 পয়েন্টে ম্যাকের সোর্স এবং ডেস্টিনেশন ইনফরমেশন চেঞ্জ হয়ে যাবে। মানে এই ঘরটা আর এই ঘরটা, এই দুটা ঘর চেঞ্জ হইতে থাকবে, রাইট? যখন এই কম্পিউটার এখান থেকে প্যাকেটটা এইখানে যাবে, তখন সোর্স ম্যাক হবে এই কম্পিউটারের ম্যাক, ডেস্টিনেশন ম্যাক হবে রাউটারের ম্যাক, রাইট? আবার যখন এই সেম প্যাকেটটাই এইখান থেকে এইখানে যাবে, তখন সোর্স ম্যাক হয়ে যাবে রাউটারের ম্যাক, আর ডেস্টিনেশন ম্যাক হয়ে যাবে এই বি এর ম্যাক। এটা এইভাবেই ডিজাইন করা যাতে করে মাঝখানে থাকা যদি কোনো সুইচ হয়, সেই সুইচ গুলা এই ফ্রেমটাকে ঠিকঠাক মতো ফরওয়ার্ড করতে পারে। আমি কি বুঝাইতে পারছি? এখনো কনফিউশন যদি থাকে, থাকতে পারে, খুবই স্বাভাবিক। কারণ এগুলা হচ্ছে বেসিক, মানে ভিত্তি, এইগুলা ক্লিয়ার হইতেই হবে। না হলে আপনি যত সিসকো সিসিএনএ সিসিএনপি সার্টিফাইড হন, কোনো লাভ নাই। এই বেসিক জিনিসগুলো আপনার জানা থাকতে হবে, নাহলে কিন্তু কখনো নেটওয়ার্কে ট্রাবল শুট করতে পারবেন না। যখন আপনি একটা ম্যাক দেখবেন যে এই ম্যাকটা আসছে কোথা থেকে, তখন কিন্তু কনফিউজ হয়ে যাবেন যে এটা এখানে তো আসার কথা না, এটা আসছে কিভাবে।
আচ্ছা, আরেকটা জিনিস, কথা বলতেছেন না কেউ, কি বুঝেন নাই না কি বলেন তো? হ্যাঁ বুঝেছি। জি ভাইয়া বুঝতে পারছি ভাইয়া। আচ্ছা, সো আমার একটা কোশ্চেনের অ্যান্সার দেন। এই কম্পিউটারটা যখন এই কম্পিউটারের সাথে কমিউনিকেট করবে, এই কম্পিউটারটা প্যাকেটটা রাউটারের কাছে যে সেন্ড করতে হবে, এটা কিভাবে বুঝতে পারবে? কেউ অ্যান্সার দিতে পারবেন? তার জন্য পুরস্কার আছে। আর প্রিকেস জেনারেট করবে। বলুন কি ভাই, একবার বলুন ভাইয়া। আবার বলতেছি, এই কম্পিউটারটা যখন এই কম্পিউটার মানে এ যখন বি এর সাথে কমিউনিকেট করবে, তখন তো মাঝখানে সুইচ আছে, সরি রাউটার আছে, তাই না? তো এই এই প্যাকেটটা এই রাউটারের কাছে কিভাবে ফরওয়ার্ড হবে? এটা এই কম্পিউটারটা বুঝবে কিভাবে যে আমার এই রাউটারের কাছে যেতে হবে? ম্যাক অ্যাড্রেস। আর প্রিকেস জেনারেট করবে। আর কিছু চিন্তা করেন। এটা ম্যাক অ্যাড্রেস ধরেই যাবে। আর যখন চিন্তা সে করেন। যখন সে দেখবে যে তার যে আইপি, যেটা ডেস্টিনেশন আইপি, সেটা তার লোকাল ল্যানের আইপি নাই, তখন সে গেটওয়ে কে পাঠাবে এবং গেটওয়ে ধরে রাউটারে রিচ করবে। কারেক্ট, ভেরি গুড অ্যান্সার। মনে আছে আমরা যখন একটা হোস্টে আইপি কনফিগার করি কি দেই? আইপি সাবনেট মাস্ক গেটওয়ে। গেটওয়েটা কেন দেই বলেন তো? গেটওয়েটা দেই আমি যে নেটওয়ার্কের মেম্বার, সেই নেটওয়ার্ক ছাড়া যদি অন্য কোনো নেটওয়ার্কে প্যাকেট সেন্ড করতে চাই, তাহলে আমার প্যাকেটটা যাবে গেটওয়ের কাছে। যেহেতু আমার ডেস্টিনেশন আমার নেটওয়ার্কের না, তার মানে আমি এর সাথে কমিউনিকেট করার জন্য আমার প্যাকেটটা সেন্ড করব আমার রাউটারের কাছে। আমার রাউটার হচ্ছে আমার গেটওয়ে। ব্যাপারটা ক্লিয়ার? জি ভাইয়া। এটা কিন্তু গেটওয়ের কাজ। সো আমার গেটওয়েটা তখনই অ্যাকশনে আসতেছে, তখনই কাজে লাগতেছে যখন আমি ডিফারেন্ট একটা নেটওয়ার্কে আমার কমিউনিকেশনটা এস্টাবলিশড করতে চাচ্ছি। আমি যদি সেম নেটওয়ার্কে মানে আমার সুইচে আরেকটা কম্পিউটারের সাথে কমিউনিকেট করতে যদি চাই 192.168.1.11 এর, আমার প্যাকেটটা কি গেটওয়ের কাছে যাওয়ার দরকার আছে? দরকার নাই, রাইট? সো আমি যদি সেম নেটওয়ার্কে কমিউনিকেট করি, আমার শুধু সুইচ দিয়েই কমিউনিকেশনটা পসিবল। কিন্তু যদি আমি অন্য নেটওয়ার্কে যেতে চাই, সেই ক্ষেত্রে আমার অবশ্যই প্যাকেটটা যেতে হবে রাউটারের কাছে। সো আপনি কিন্তু এখন জেনে গেছেন যে আপনার এই এ থেকে বি তে যাওয়ার জন্য প্রথমে আপনার প্যাকেটটা সেন্ড করতে হবে কার কাছে? রাউটারের কাছে। তাহলে এই রাউটারের ম্যাক অ্যাড্রেস আপনি কিভাবে পাবেন বলেন তো? অনেক কোশ্চেন করতেছি আমি, তাই না? আর হ্যাঁ, এআরপি রিকোয়েস্ট জেনারেট করে। রাইট, আর করে। সো আর প্যাকেট সেন্ড করে ও হচ্ছে রাউটারের ম্যাকটা নিয়ে আসবে, এবং ও যখন এখান থেকে এখানে প্যাকেটটা সেন্ড করবে, সোর্স ম্যাক হিসাবে নিজের কম্পিউটারের ম্যাক দিবে, ডেস্টিনেশন ম্যাক হিসাবে রাউটারের ম্যাক দিবে। সিমিলারলি এই রাউটারও আর ফ্লো ইউজ করে, প্রোটোকল ইউজ করে এই কম্পিউটারের ম্যাক অ্যাড্রেস এবং আইপি অ্যাড্রেস কালেক্ট করবে, এবং যখন এই প্যাকেটটা এখানে আসবে তখন সে সোর্স ম্যাকটা চেঞ্জ করে নিজের ম্যাক দিবে, ডেস্টিনেশন ম্যাকের মধ্যে বি কম্পিউটারের ম্যাকটা দিয়ে দিবে, বিকজ ওর কাছে অলরেডি সেই ম্যাকটা আছে, বিকজ ওর কাছে আর্প টেবিল আছে। সো আর্প টেবিল হচ্ছে এমন একটা জিনিস, যে জিনিসটা যদি একটা রাউটারের কাছে না থাকে সে হচ্ছে অন্ধ। মানে সে যতই তার রাউটিং টেবিল থাকুক, যতই যা কিছু থাকুক, সে কিন্তু কার কাছে প্যাকেট দিতে হবে না দিতে হবে মানে কমিউনিকেশন বন্ধ, রাইট? সো আর্প টেবিলটা খুবই ইম্পর্টেন্ট। আমরা যখন ট্রাবল শুট করি নেটওয়ার্কে, সবচেয়ে প্রথমে যে জিনিসটা দেখতে হয় একটা রাউটার একটা হোস্টের আর্প লার্ন করছে কিনা। এটা কোথায় থাকে? তো দেখাই বিপদ। আইপি থেকে এআরপি দেখতে পাচ্ছি, এখানে যদি ক্লিক করেন দেখেন এই যে আইপি ম্যাক। ওকে, সো এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। তার মানে এই কম্পিউটার গুলা যদি রাউটারের সাথে কমিউনিকেট করতে চায়, অবশ্যই তার আইপি এবং ম্যাক রাউটারের আর্প টেবিলে থাকতে হবে, নাহলে কিন্তু কমিউনিকেট করতে পারবে না। সো এখন অনেক কিছু বলছি, মেন কাজের কথাই বলি নাই। ওকে, তো এই কম্পিউটারটা এই প্যাকেটটা জেনারেট করে রাউটারের কাছে পাঠাইলো। এখন রাউটার বুঝলাম যে তার কাছে আর্প টেবিল আছে দেখলো, কিন্তু রাউটারেরও কিন্তু একটা টেবিল থাকে, যে টেবিলটাকে আমরা কি টেবিল বলি বলেন তো? রাউটিং টেবিল।
যে টেবিলটা দেখে ও ফরওয়ার্ডিং ডিসিশন নেয় যে কোন ইন্টারফেস থেকে প্যাকেটটা আসবে, কোন ইন্টারফেসে প্যাকেটটা ফরওয়ার্ড করতে হবে, এই জিনিসটা ও করে হচ্ছে ওর রাউটিং টেবিল দিয়ে। সো রাউটিং টেবিলের মধ্যে কি থাকে? আইপি অ্যাড্রেস। নো, ওর রাউটিং টেবিলে আইপি অ্যাড্রেস থাকে না, ওর রাউটিং টেবিলে থাকে হচ্ছে, আরেকবার সুযোগ দিলাম, বলেন। নেটওয়ার্ক এবং ইন্টারফেস। আইপিও থাকে মানে মানে ওইভাবে হার্ডলি নিয়েন না যে আইপি থাকে না তা না, বাট মেইনলি ও যে জিনিসটা রাখে সেটা হচ্ছে নেটওয়ার্ক এবং ইন্টারফেস। তার মানে এই রাউটারটায় যখন আপনি একটা নেটওয়ার্কের সাথে কানেক্ট করতেছেন, এই ক্ষেত্রে 192.168.1.0/24, এই নেটওয়ার্কটা তার রাউটিং টেবিলে চলে আসবে। আমি আমি যদি এই রাউটারের রাউটিং টেবিলটা দেখি, তাহলে এখানে দেখতে পাবো 192.168.1.0/24, এবং এটা আসছে, মনে আছে কিছুক্ষণ আগে বলছিলাম এটা ইথার 1 আর এটা ইথার 2, তাহলে এটা হবে ইথার 1। আর 192.168.2.0 এটা আরেকটা নেটওয়ার্ক 2.0, এটা আসবে ইথার 2 দিয়ে /24, এটা হচ্ছে ইথার 2 দিয়ে। তাহলে এখন যখন এই প্যাকেটটা যখন রাউটার রিসিভ করবে, রাউটার তখন প্রথমেই সোর্স আইপি চেক করবে, চেক করে দেখবে যে ওর যে রাউটিং টেবিল, সেই রাউটিং টেবিলে সেই সোর্স আইপিটা আছে কিনা, রাইট? তো ও দেখতে পেলো যে হ্যাঁ এটা আছে এবং এটা ইথার 1 দিয়ে কানেক্টেড, তখন এটাকে একটা ভ্যালিড প্যাকেট হিসাবে কনসিডার করবে। সো একটা জিনিস মনে রাখতে হবে, নেটওয়ার্কিং প্রত্যেকটা ডিভাইসের প্রথম কাজ হচ্ছে কোথা থেকে আসছে ভেরিফাই করা, তার পরবর্তী কাজ হচ্ছে কোথায় যাবে সেটা ভেরিফাই করা। কোথা থেকে আসছে এটা যদি ভেরিফাই না করতো, তাহলে কিন্তু আমরা সোর্স ধরে কখনো কোনো প্যাকেটকে ব্লক করতে পারতাম না, কারণ আমরা নেটওয়ার্কের রাউটার ফায়ারওয়ালের মধ্যে বিভিন্ন সোর্স থেকে যখন প্যাকেট আসে আমরা সেটাকে ব্লক করতে চাই, তাই না? যে এই কম্পিউটারটা এখানে যাইতে পারবে না, ওই কম্পিউটারটা ওইখানে যাইতে পারবে। সো সোর্সকে প্রথমে আইডেন্টিফাই করবে, রাইট, রাউটার, এবং যেটাকে চেক করবে তার রাউটিং টেবিলে আছে কিনা, এই ক্ষেত্রে দেখতেছে রাউটিং টেবিলে আছে। তারপরে ডেস্টিনেশনের আইপিটা চেক করবে, চেক করে দেখবে যে এটা তার রাউটিং টেবিলে আছে কিনা, সেটা দেখতে পাইলো যে হ্যাঁ রাউটিং টেবিলে আছে এবং সেটা ইথার 2 দিয়ে কানেক্টেড। তখন সে কি করবে, এই রাউটারটা এই প্যাকেটটাকে সিম্পলি সে ইথার 2 ইন্টারফেস দিয়ে সেন্ড করে এই নেটওয়ার্কের কাছে, মানে বি এর কাছে সেন্ড করে দিবে। এই প্রসেসটাকে বলা হয় রাউট লুকআপ। ওকে, রাউট লুকআপ। যত দামি রাউটার কিনবেন, এই রাউট লুকআপ প্রসেসটা তত দ্রুত হবে। সিসকো তো এর জন্য প্রচুর মেধা ইনভেস্ট করছে, প্রচুর কিছু করছে। আহ, আহ, আপনার এক্সপ্রেস ফরওয়ার্ডিং নামে ওরা আলাদা একটা ইঞ্জিন ডেভেলপ করে ফেলছে। যাই হোক, সো এই রাউট লুকআপটা হচ্ছে যে কোথা থেকে প্যাকেটটা আসছে, কোথায় যাচ্ছে, এইটা ডিফাইন করার জন্য আমরা রাউট লুকআপ প্রসেসটা ইউজ করি। ওকে, সো এই হচ্ছে আমাদের রাউটারের কাজ। কার কোনো কোশ্চেন আছে রাউটার নিয়ে? রাউট লুকআপের প্রসেসটা আবার একবার রাউট লুকআপের প্রসেসটা হচ্ছে যখন এই প্যাকেটটা সে রিসিভ করবে, তখন সে প্রথমে তার সোর্স ইনফরমেশন মানে সোর্স আইপিটা চেক করবে, চেক করে দেখবে তার রাউটিং টেবিলে আছে কিনা, এবং সে দেখবে রাউটিং টেবিলে আছে। কারণ রাউটার নরমালি আপনি যখন একটা রাউটারকে একটা নেটওয়ার্কে কানেক্ট করেন, তখন রাউটারের বৈশিষ্ট্য হচ্ছে সে সেই নেটওয়ার্কের মালিকানা নিয়ে নেয়। আমি আবারও বলতেছি, আপনি যখন একটা রাউটার, এটা ধরেন একটা মানুষ, এটা আপনি ধরেন, হ্যাঁ, আপনি আপনার একটা হাত দিয়ে একটা নেটওয়ার্কের সাথে কানেক্টেড, আরেকটা হাত দিয়ে আরেকটা নেটওয়ার্কের সাথে কানেক্টেড। তাহলে এখন এটা হচ্ছে আপনি, এবং আপনি বলবেন যে এই দুটো নেটওয়ার্কের মালিক আমি, এবং এই দুটো নেটওয়ার্ক আমি আমার রাউটিং টেবিলে তুলে ফেলছি। এখন যদি এখান থেকে এখানে যাইতে চায়, তাহলে আমার এক হাত দিয়ে ট্রাফিক আসবে, আর এক হাত দিয়ে আমি সেন্ড করবো। আমার এক হাত হচ্ছে ইথার 1, আর এক হাত হচ্ছে ইথার 2। সো এই দুটো নেটওয়ার্ক আমার রাউটিং টেবিলে আছে বিকজ আমি এই দুটার মালিক। ওকে, সো এই প্রসেসটাকে আমরা বলি রাউট লুকআপ। স্টিল কোশ্চেন আছে? না, বুঝতে পারছি। ওকে।
আচ্ছা, আমরা আবার একটু আইপি তে ফিরে যাই। সো এটা হচ্ছে আমার কম্পিউটার, এটা হচ্ছে একটা সুইচ, এটা হচ্ছে একটা রাউটার, এটা হচ্ছে আমার আইএসপি, আর এটা হচ্ছে আমার ফেসবুক। আমার না, সরি, মার্ক জুকারবার্গের ফেসবুক। ওকে, সো এটা হচ্ছে কম্পিউটার, সেই কম্পিউটারটা ধরেন আমার। তা আপনি এখন এই কম্পিউটারে একটা আইপি অ্যাসাইন করছেন, সেই আইপিটা হচ্ছে সাবনেট মাস্ক হচ্ছে 255.255.255.0, গেটওয়ে হচ্ছে 192.168.1.1, ডিএনএস হচ্ছে 8.8.8.8। ওকে, সো প্রথমটা আইপি, দ্বিতীয়টা সাবনেট মাস্ক, তৃতীয়টা গেটওয়ে, তারপরটা ডিএনএস। আমরা সবাই এগুলো জানি, বুঝি। সো এটা আমার রাউটার, এটা হচ্ছে আইএসপি, আর এটা হচ্ছে ফেসবুক। তাহলে আপনার কম্পিউটারটা থেকে আপনি কি, আপনার সবার কম্পিউটারই তো প্রাইভেট আইপি, তাই না? কম বেশি আমরা প্রাইভেট আইপি পাবলিক আইপি বুঝি। যে আইপিটা নিয়ে আমরা যে আইপিটা ইন্টারনেটে যেতে পারে সেই আইপিটাকে আমরা বলি রিয়েল আইপি, না? আর যে আইপিটা ইন্টারনেটে যেতে পারে না, যে আইপিটার ইন্টারনেটে কোনো অস্তিত্ব নাই, সেই আইপিটাকে বলি আমরা প্রাইভেট আইপি। প্রাইভেট আইপির জন্য কিন্তু ফিক্সড কিছু আইপি আছে, এটা কি জানেন আপনারা? প্রত্যেক ক্লাসে আলাদা আলাদা। প্রথমটা ক্লাস এর জন্য, তারপরটা ক্লাস বি এর জন্য, তারপরটা ক্লাস সি এর জন্য, তাই না? ঠিক লিখছি তো? ভুল থাকলে দেখে নিন, আমার যতটুকু মনে আছে আমি বললাম। সো ক্লাস এর জন্য দেখেন 10.0.0.0 থেকে শুরু করে 10.255.255.255 পর্যন্ত যে কোনো আইপি কে আমরা বলি প্রাইভেট এর, সরি, ক্লাস এর প্রাইভেট আইপি। এবং এই আইপিটা কখনো ইন্টারনেটে ডিরেক্টলি কমিউনিকেট করতে পারে না। সিমিলারলি ক্লাস বি এর জন্য আছে 172.16.255.255 থেকে শুরু, সরি এখানে ভুল লিখছি, 0.0 থেকে 172.31.255.255 এই রেঞ্জের মধ্যে যে আইপি গুলা পড়ে সেই আইপি গুলাকে আমরা বলি ক্লাস বি, এবং এই আইপি গুলাও ইন্টারনেটে ডিরেক্টলি কমিউনিকেট করতে পারে না। সিমিলারলি 192.168.0.0 থেকে 192.168.255.255 এই আইপিটাকে আমরা বলি ক্লাস সি এর প্রাইভেট আইপি, এবং এই আইপিটাও ইন্টারনেটে ডিরেক্টলি কমিউনিকেট করতে পারে না। সো যেহেতু এই আইপি গুলা কমিউনিকেট করতে পারে না, এবং মোস্ট অফ দা কেসে দেখবেন যে আপনার বাসার কম্পিউটার গুলাতেও এই সেম ক্লাস সির প্রাইভেট আইপিটাই অ্যাসাইন করা, মানে এই রেঞ্জ থেকেই কোন একটা আইপি অ্যাসাইন করা। তাহলে আমার কোশ্চেন হচ্ছে এই কম্পিউটারটা কিভাবে ফেসবুকের সাথে কমিউনিকেট করতেছে? কারণ আমরা তো বলতেইছি যে এই প্রাইভেট আইপি কখনো ইন্টারনেটে যেতে পারে না। এই মেথডটা কেউ জানেন বা বুঝেন? আমাকে কেউ বুঝাইতে পারবেন? ভাইয়া নেটিং করতেছি। রাইট, ভেরি গুড অ্যান্সার। আমরা নেটিং করতেছি। নেটের কাজ কি? নেটের কাজ হচ্ছে আমার প্রাইভেট আইপি কে ইন্টারনেটের একটা রিয়েল আইপি তে ট্রান্সলেট করে পাঠাচ্ছে। সেই রিয়েল আইপিটা আমি কোথায় পাচ্ছি? আইএসপির কাছ থেকে। আইএসপি আমাকে দিচ্ছে, ভেরি গুড অ্যান্সার। তার মানে আইএসপির সাথে আমি যখন কানেক্ট হচ্ছি, আইএসপি আমার সাথে কানেক্ট করার জন্য একটা রিয়েল আইপি দিচ্ছে। সো আইএসপির এন্ডে একটা রিয়েল আইপি থাকে, আমার এন্ডে একটা রিয়েল আইপি থাকে। সো আমি কি করতেছি, আমার লোকালে যতগুলা কম্পিউটার আছে সবগুলা কম্পিউটারকে আমার রিয়েল আইপি তে ট্রান্সলেট করে ইন্টারনেটে পাঠাচ্ছি, রাইট? এবং সে তখন ইন্টারনেটে যেতে পারতেছে। তাহলে আমার লোকাল সাইডে আমার কম্পিউটার কতগুলা থাকতে পারে? 100টা থাকতে পারে বেশি থাকতে পারে। বা বেশিও থাকতে পারে। তাহলে 100টা কম্পিউটার। আর আমার রিয়েল আইপি কয়টা আছে? একটা। তাহলে 100টা আইপি কিভাবে একটা আইপি তে ট্রান্সলেট হয়ে যাচ্ছে? আমার কোশ্চেন হচ্ছে এটা। তার মানে এই কম্পিউটারটা যখন ইন্টারনেটে যাচ্ছে তখন কি বাদবাকি কম্পিউটার গুলো ওয়েট করতেছে যতক্ষণ পর্যন্ত না ওর শেষ হবে না ততক্ষণ পর্যন্ত ওরা বসে থাকবে? ব্যাপারটা কি এরকম? না। তাহলে না, কিভাবে, না। তাহলে কিভাবে হচ্ছে ব্যাপারটা বলেন? তার একটা সিঙ্গেল আইপি পাবলিক আইপি দিচ্ছে, বাট একটা করে পোর্ট নিয়ে এক্সিট হয়ে বের হয়ে যাচ্ছে। সো মানে ওটাকে মানে প্যাটিং, মানে নেট প্যাট বলতেছে। হ্যাঁ, পোর্ট অ্যাড্রেস ট্রান্সলেশন। একটা সিঙ্গেল আইপি দিয়ে একটা পোর্ট জেনারেট করে সে বের হয়ে যাচ্ছে।
এটা গেটওয়ে প্রত্যেকটা আইপি নেটওয়ার্ক অ্যাড্রেস হয়ে যাচ্ছে। আচ্ছা, হ্যাঁ, কথাটা ঠিক আছে, ভেরি গুড অ্যান্সার। এবার তাহলে আমরা জিনিসটাকে আরেকটু ইলাস্ট্রেট করি আসলে কিভাবে হচ্ছে। সো প্রত্যেকটা অর্গানাইজেশনে একটা বা নরমালি একটাই রিয়েল আইপি থাকে, যে আইপিটাতে আসলে সবগুলা কম্পিউটার ট্রান্সলেট হয়ে ইন্টারনেটে যায়। তাহলে এই ট্রান্সলেশনের জন্য রাউটার কি করে, একটা ন্যাট টেবিল মেনটেন করে। সেই ন্যাট টেবিলটা দেখতে কিরকম আমরা একটু দেখি, তাহলে আমরা আমাদের কোশ্চেনের অ্যান্সারটা পেয়ে যাব যেটা আসলে কিভাবে হচ্ছে। সো ন্যাট টেবিলের মধ্যে প্রথমে থাকে হচ্ছে আহ একটু বড় করে লিখি, এটা হচ্ছে প্রাইভেট আইপি, প্রাইভেট পোর্ট, রিয়েল আইপি, রিয়েল পোর্ট, ডেস্টিনেশন। কি কি থাকে? এই লেখাটা ছোট করব কিভাবে, একটু দাঁড়ান। আচ্ছা, পিভিটি আইপি দিয়ে আমি বুঝাচ্ছি প্রাইভেট আইপি, ওকে। তারপর হচ্ছে পিভিটি পোর্ট, হচ্ছে প্রাইভেট আইপির পোর্ট। তারপর হচ্ছে রিয়েল আইপি, তারপর হচ্ছে রিয়েল আইপি আর আইপি পোর্ট। আর আইপি পোর্ট বলতে রিয়েল আইপির পোর্ট বুঝাচ্ছি আমি, আর এটা হচ্ছে ডেস্টিনেশন। সো আমরা যদি নেট টেবিলটা দেখি তাহলে দেখবো যে এরকম একটা টেবিল আমরা দেখতে পাবো। সো এবার আসি আমরা আমাদের কোশ্চেনে। মনে আছে আমি বলছিলাম যে সোর্স পোর্টটা হয় র্যান্ডম এবং এটা এনি ধরা হয় এবং এইটারও একটা কাজ আছে। সো এইটারই কাজ হচ্ছে এই নেটিংটা হওয়ার সময়। সো এই নেটিং এর জন্য আমার এই পোর্টটা খুবই জরুরি। কিভাবে জরুরি আমরা একটু এবার বুঝি। সো সে ফর অ্যান এক্সাম্পল, এটা হচ্ছে এ কম্পিউটার, ওকে। এই কম্পিউটারটা যখন ইন্টারনেটে যাবে তখন সে একটা প্যাকেট জেনারেট করবে। সেই প্যাকেটের মধ্যে সোর্স পোর্ট হিসেবে রাখলো ধরেন সে ফর অ্যান এক্সাম্পল 65,001। এটা হচ্ছে তার সোর্স পোর্ট। সোর্স আইপি কত? 192.168.1.10, রাইট? এই ম্যাকট্যাগ আমাদের এখন লাগবে না, নেট টেবিলে ম্যাকট্যাগ থাকে না, সো এটা দরকার নাই। এরপরে আসবে প্যাকেটটা, এরপরে ডেস্টিনেশনের মধ্যে ফেসবুকের আইপি, ফেসবুকের পোর্ট এগুলা থাকবে এখানে, তাই না? সো এটা বাদ, আমাদের দরকার হচ্ছে এইটুকু। সো এই প্যাকেটটা যখন রাউটারের কাছে আসবে, রাউটার কি করবে, রাউটার সেটাকে নেট করবে। কিভাবে নেট করবে দেখি আমরা। সো প্রাইভেট আইপি মানে কত? 192.168.1.10। লেখাগুলো এত বড়। সো এটা হচ্ছে প্রাইভেট আইপি, প্রাইভেট পোর্ট কত? 65,001, তাই না? এটা থাকবে এখানে। তার মানে রাউটারের কাছে আসলো এই আইপি থেকে, এই আইপি থেকে এবং এই পোর্ট থেকে। এবার রাউটার কি করবে, সেই আইপি এবং পোর্টটাকে সে চেঞ্জ করবে। চেঞ্জ করে কি করবে, তার যে রিয়েল আইপি আছে সেই রিয়েল আইপি বসাবে এবং রিয়েল আইপির একটা পোর্ট বসাবে। তার রিয়েল আইপি কত? সে ফর এন এক্সাম্পল তার রিয়েল আইপি হচ্ছে 103.100.2। সাপোজ এটা তার হচ্ছে রিয়েল আইপি। আমি এটা একটু নিচে দেই যাতে দেখা যায়। এটা হচ্ছে তার রিয়েল আইপি এবং রিয়েল আইপিরও একটা পোর্ট থাকে। এই পোর্টটা কি, আমি আবারও বলতেছি, পোর্ট কিন্তু হয় সব সময় আইপির, রাইট? সো এখন যেহেতু আমরা রিয়েল আইপি এখানে ইউজ করতেছি, সো এই 65,000 পোর্টটা, 65,001 পোর্টটা কিন্তু 192.168.1.10 এর। সো যেহেতু আমরা এখন রিয়েল আইপিটা এখানে নেট আইপি হিসেবে অ্যাসাইন করতেছি, তার মানে এই রিয়েল আইপিরও একটা পোর্ট থাকতে হবে যেটা এইখানে চলে আসবে। এটা 65,001 হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি, কারণ এখন পর্যন্ত এই আইপির এই পোর্টটা কাউকে অ্যাসাইন করা হয় নাই,
ভালো করে বোঝেন। এটা ফার্স্ট রিকোয়েস্ট, এই কম্পিউটারটা আসছে ফেসবুকে যাবে, তার সোর্স আইপি এত, তার সোর্স পোর্ট এত। রাউটার কি করবে, তার সোর্স আইপি চেঞ্জ করে রিয়েল আইপি দিবে এবং রিয়েল আইপির একটা পোর্ট দিবে, ও সেম পোর্টই দিবে বিকজ এই পোর্টটা এখনো কোনো কম্পিউটার অকুপাই করে নাই। এবার ডেস্টিনেশন হিসেবে ফেসবুকের আইপি দিল, সাপোজ ধরলাম 4111, এটা হচ্ছে তার নেট টেবিল। এট দ্য সেম টাইম আরেকটা কম্পিউটার আসলো, বি কম্পিউটার, এবং তার আইপি হচ্ছে 1.11। তাহলে সে আইপিটা এখানে আসলো 192.168.1.11, সে পোর্ট নিয়ে আসলো সেম পোর্ট, সাপোজ আমরা ধরে নিলাম সেও সেম পোর্ট নিয়ে আসলো কোনো একটা কারণে, বা সে তার সেম পোর্ট নিয়ে আসার সম্ভাবনা অনেক কম, সে হয়তো ডিফারেন্ট একটা পোর্ট নিয়ে আসবে, যে পোর্টটা হচ্ছে এই আইপির পোর্ট। এই ট্রাফিকটা যখন রাউটারের কাছে আসবে, রাউটার কি করবে, এই প্রাইভেট আইপি চেঞ্জ করে রিয়েল আইপি দিবে 103.100.02, রাইট, 02, আমি আর না লিখলাম। এবার পোর্টটা কি এটাই দিতে পারবে, 65,001 দিতে পারবে? দিতে পারবে না, কারণ এই পোর্টটা অলরেডি কিন্তু এই আইপির জন্য অকুপাইড এবং ম্যাপিংটা হয়ে আছে। সো এই পোর্টটা কিন্তু দিবে না, ও দিবে অন্য একটা পোর্ট, সাপোজ ধরে নিলাম 65,502। সো 2 হবে এর কোনো সম্ভাবনা নাই, যে কোনো হইতে পারে, কিন্তু 1 হবে না। এবং ধরেন সে ফেসবুকে বা অন্য কোথাও যাচ্ছে, ওকে। তাহলে এটা করা হচ্ছে, মানে এই এন্ট্রিটা রাখা হচ্ছে কেন, যাতে করে এই রাউটারটার প্যাকেটটা যখন ফেসবুকে গেল, ফেসবুক কি করবে, এইটা দেখার পরে ও তো আবার রিটার্ন প্যাকেট পাঠাবে। রিটার্ন প্যাকেট পাঠানোর পরে রাউটার যখন এই প্যাকেটটা রিটার্ন পাবে, রাউটার তখন এই টেবিলটা যদি না থাকতো তাহলে বুঝতে পারতো না যে অ্যাকচুয়ালি প্যাকেটটা কার কাছ থেকে আসছে, এ থেকে আসছে না বি থেকে আসছে না সি থেকে আসছে। এই জন্য ও এই টেবিলটাকে ধরে রাখবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না ডেস্টিনেশন রিপ্লাই আবার ব্যাক করতেছে। সো আমার এখান থেকে যখন এখানে যাচ্ছে, রাউটার এই টেবিলটা রেডি করতেছে, প্যাকেটটা এখানে যাচ্ছে, ব্যাক করতেছে, রাউটারটা প্যাকেটটা খুলে দেখতেছে যে অ্যাকচুয়ালি প্যাকেটটা আসছিল এর কাছ থেকে। রাউটার কি করবে, প্যাকেটটা এর কাছে ব্যাক করে দিবে এবং এই লাইনটা ডিলিট করে দিবে এবং এই পোর্টটা তখন ফ্রি হয়ে যাবে। তখন একটা কম্পিউটার 1.12 যদি আসে এবং সে ধরলাম 65,003 নিয়ে আসছে পোর্ট, অন্য একটা পোর্ট নিয়ে আসছে, তখন তাকে সে 65,001 পোর্টটা অ্যাসাইন করতে পারে, অথবা 65,003ও দিতে পারে, ইট ডিপেন্ডস। বুঝতে পারতেছি? তার মানে এই সোর্স পোর্টটার কাজটা লাগতেছে আমরা যখন এই নেটটা করতেছি, এবং এই নেটটাকে মাইক্রোটিক বলে এসআরসি নেট, সোর্স নেট। ওকে, মাইক্রোটিকে দুই ধরনের নেট হয়, একটা হয় সোর্স নেট, একটা হয় ডেস্টিনেশন নেট। আমরা যে নেটটা ডিসকাস করলাম এটাকে আমরা বলছি সোর্স নেট। কারো কোনো কনফিউশন আছে এটা নিয়ে, বলেন তো? ক্লিয়ার। ভাই আমার একটা কোশ্চেন আছে। বলেন ভাইয়া, আমার কথা বলতে বলতে মুখ ব্যথা হয়ে গেছে, বলেন। একটু রেস্ট নিয়ে নেবেন নাকি? না বলেন না, সমস্যা নাই, শুনি। আচ্ছা, আমার কোশ্চেনটা হচ্ছে, প্রথম লাইনটা যে ডিলিট করার কথা বললেন, যে ওর রিপ্লাইটা যখন পাবে, ধরেন ফেসবুকের কাছে একটা রিকোয়েস্ট পাঠালো, এবার ফেসবুক যখন ওটা রিপ্লাই দিল, রিপ্লাই দেওয়ার পরে ও যে পোর্ট থেকে আসছে রাউটার সেই পোর্টে যখন রিপ্লাইটা ডেলিভারি করে দিল, তারপরে ওই লাইনটাকে সে ডিলিট করে দিল। ব্যাপারটা তো এরকমই, তাই না? রাইট। আমার কোশ্চেন আছে, কোনো কারণে যদি ফেসবুক রিপ্লাই পাঠাতে ব্যর্থ হয়, তাহলে ওই লাইনটা কতক্ষণ পর্যন্ত ধরে রাখবে? আচ্ছা, কমিউনিকেশনটা আসলে এইভাবে হয় না, কমিউনিকেশনটা হয় হচ্ছে টিসিপি দিয়ে। সো এই 80 বা 443 পোর্ট হচ্ছে টিসিপি কমিউনিকেশন। এখানে কমিউনিকেশনটা ব্রেক হয় না, টিয়ার ডাউন হয় না। এটা একটা, আপনারা পড়ছেন না, টিসিপি হচ্ছে কানেকশন ওরিয়েন্টেড কমিউনিকেশন, ইউডিপি হচ্ছে কানেকশন লেস, এগুলো পড়ছেন? হ্যাঁ, পড়ছি। সো টিসিপি কি করে, টিসিপি তে যখন একটা সোর্স একটা ডেস্টিনেশনের সাথে কমিউনিকেশন করে, তখন তাদের মধ্যে একটা চ্যানেল এস্টাবলিশড হয়, রাইট? সো এই চ্যানেল, আপনি যখন ফেসবুকে কানেক্ট হচ্ছেন তখন কি করতেছেন, আপনার কম্পিউটারটা ফেসবুকের সাথে একটা চ্যানেলে কানেক্টেড, এবং ফেসবুকে আপনি যখন বিভিন্ন ইমেজ দেখতেছেন, ভিডিও দেখতেছেন, তখন এই চ্যানেলটা ধরেই কমিউনিকেশনটা হচ্ছে। হ্যাঁ, এই চ্যানেলটা তখনই ব্রেক হবে যখন আপনি ফেসবুক থেকে বের হয়ে যাবেন বা অন্য পেজে চলে যাবেন, তখন আপনার নতুন একটা টিসিপি সেশন সে ক্রিয়েট হবে। আর যদি কমিউনিকেশনটা ইউডিপি বেসড হতো, তখন কি হতো, তখন আপনার প্যাকেটটা যাইতো, প্যাকেটটা আসতো, শেষ, এই লাইনটা ডিলিট হয়ে যাইতো। কিন্তু টিসিপির ক্ষেত্রে এই লাইনটা রাখে। আপনার কোশ্চেনটা হচ্ছে, কোনো কারণে যদি প্যাকেটটা আসতে ব্যর্থ হয় তখন কি হবে? তখন এই রাউটারটা আবার কমিউনিকেট করার চেষ্টা করবে। কারণ কি? কারণ হচ্ছে একটা জিনিস খাতা কলমে লিখে রাখেন, এটার নাম হচ্ছে উইন্ডোইং। উইন্ডোইং, DOWING।
সো কমিউনিকেশনে একটা টার্ম আছে যেটার নাম হচ্ছে উইন্ডোইং, এটা হচ্ছে টিসিপির ক্ষেত্রে ইউজ করা হয়। সো যখন সোর্স থেকে ডেস্টিনেশনে একটা প্যাকেট সেন্ড করা হয়, সেই প্যাকেটটার যদি রিপ্লাই না আসে, সোর্স আবার সেই প্যাকেটটাকে সেন্ড করে। যতক্ষণ পর্যন্ত ও রিপ্লাই না পাবে ও রিট্রাই করবে, এটাকে টিসিপি রিট্রাই বা উইন্ডোইং বলে। ওকে, সো এগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন, কোশ্চেনের অ্যানসারটা ওইখানেই পাওয়া যাবে। থ্যাংক ইউ ভাইয়া। আর কোনো কোশ্চেন আছে? ওকে, আর একটা ছোট্ট জিনিস নিয়ে ডিসকাস করে আজকের ক্লাসটা শেষ করে দিব। আমরা নেক্সট ক্লাস থেকে বাকি জিনিসগুলো নিয়ে আমরা একটু ডিএনএস নিয়ে একটু কথাবার্তা বলি, তাহলেই শেষ আমাদের আজকে ডিএনএস। সো ডিএনএস এর কাজ কি কেউ আমাকে বলতে পারবেন? ডোমেন ডিএনএস এর কাজ হচ্ছে যখন আমরা www.facebook.com এরকম ডোমেন ভাবে কাজ করি। ট্রান্সলেশন আর কি মূলত। বলেন না, সমস্যা নেই, বলতেছিলেন যে ভাইয়া বলেন, শুনি আমি। একই কথা ভাইয়া, উনি তো বলে দিল শর্টকাট, ডিটেইলস না বলে। আরেকটু ডিটেলস বলেন, আমার খুব একটা মানে মন মতো হয় নাই আর কি। আসলে মন মতো হয়েছে, আমি মুছতেছি তো একটু সময় নিলাম আপনাদের কাছ থেকে, যাই হোক। আচ্ছা, সো ডিএনএসটা আর কিছুই না, আপনারা যারা পুরাতন সময়ে টেলিফোন ইউজ করছেন তারা কি কখনো খেয়াল করছেন যে টেলিফোনের পাশে একটা বই থাকতো, ইন্ডেক্স বুক বলা হতো যেটাকে। তো ওই বইয়ের মধ্যে বাংলাদেশের যত ইম্পর্টেন্ট টেলিফোন নাম্বার থেকে শুরু করে বিভিন্ন নাম্বার গুলো ওখানে থাকতো। আপনারা কি করতাম, আমরা হচ্ছে ওই বুকটা বের করে বুকের মধ্যে থেকে যে কোনো একটা নাম্বার দিয়ে আমরা সেটাকে টাইপ করতাম, রাইট? সো এই বইটাকে আমরা নেটওয়ার্কের ভাষায় ডিএনএস বলি। সো এখন যদি ডিএনএস না থাকতো তাহলে কি করতে হইতো? ফেসবুকের যে সার্ভারের যে আইপিটা, সেই আইপিটা আপনার মুখস্থ রাখতে হইতো। আপনি কি সেটা মুখস্থ রাখতে পারতেন? অনেক টাফ, রাইট? সো আপনি আসলে ফেসবুকের সাথে যখন কমিউনিকেট করতেছেন তখন কিন্তু ফেসবুক সার্ভারটা কিন্তু আইপিতে চলতেছে, একটা আইপিতে। সো আপনি এখন কি করতেছেন, ব্রাউজার অন করে লিখতেছেন facebook.com, তখন যদি ডিএনএস না থাকতো তাহলে facebook.com লিখতে পারতেন না, আপনার লিখতে হতো এই আইপিটা। তাহলে এখন দেখেন কত সার্ভিস প্রতিদিন ইউজ করতেছেন, এই সব জিনিসের আইপি কি মুখস্থ রাখা পসিবল? আবার দেখেন ফেসবুকের আইপি কিন্তু বারবার চেঞ্জ হচ্ছে, এক এক সময় এক এক আইপি, রাইট? সো এতগুলো আইপিও মুখস্থ রাখা পসিবল না, এই জন্য ওরা একটা সলিউশন বের করছে যেটার নাম হচ্ছে ডিএনএস। ডিএনএস এর কাজ হচ্ছে আমি আমার কম্পিউটারে যখন কোন একটা সাইডে অ্যাক্সেস করব, সেই সাইডের নাম লিখবো, সেই নামটা একটা ডিএনএস সার্ভারের কাছে যাবে, সেই ডিএনএস সার্ভার বলবে এই নামের এগেনস্টে আইপিটা কত, রাইট? সেই আইপিটা আমার কম্পিউটারে আসবে, তখন আমার এই কম্পিউটারটা ওই আইপির সাথে কমিউনিকেট করবে, রাইট? সিম্পল ব্যাপারটা। সো এটা হচ্ছে ডিএনএস এর কাজ। সো ডিএনএসটা আমরা যখন ইউজ করব তখন হচ্ছে আমরা চাইলে আমাদের রাউটারের মধ্যেও ডিএনএস করতে পারি, রাইট? আমাদের মাইক্রোটিক রাউটারের মধ্যে। আর যদি মনে করি যে না, এই ডিএনএসটা আমরা আইএসপির কাছ থেকে একটা ডিএনএস নিব, আইএসপির কাছে যদি ডিএনএস সার্ভার থাকে সেটা নিব, অথবা যদি মনে করি যে না আমরা গুগলের ডিএনএস ইউজ করব, সেটাও আমরা ইউজ করতে পারি। সো ইট ডিপেন্ডস। সো একটা জিনিস মনে রাখতে হবে, যত কাছাকাছি যে ডিএনএস আছে সেটাকে ইউজ করব, আমার ব্রাউজিং কোয়ালিটিটা তত বাড়বে। আরেকটা জিনিস হচ্ছে ক্যাশিং, বুঝি আমরা ডিএনএস এর? না ভাইয়া। আচ্ছা, ডিএনএস এর ক্যাশিংটা হচ্ছে সাপোজ, হিস্টোরি ধরে রাখা, হ্যাঁ আপনি ধরেন আপনার ক্যাশ কম্পিউটার ফাইল থেকে হচ্ছে আমরা যখন ইউটিউব চালাই, ইউটিউব যখন ইউজ করি তখন আমাদের ক্যাশ ফাইল ধরে রাখতে মানে ওই রিজার্ভ ক্যাশ করে আর এই রাখতে। ক্যাশ আলাদা, ওই ক্যাশ আর এই ক্যাশ আলাদা, ওই ক্যাশটাও আমরা বলবো না, আগে ডিএনএস এর ক্যাশটা বুঝি। ডিএনএস এর ক্যাশ হচ্ছে আপনি আপনার কম্পিউটার থেকে যখন লিখতেছেন google.com, সে google.com এর এগেইনস্টে একটা আইপি পাচ্ছেন না? সে আইপিটা আপনার কম্পিউটারে সেভ থাকবে। আমি জিনিসটাকে আরেকটু ভালো করে বুঝাই আপনাদেরকে, সব ক্লিয়ার করে দিই। সাপোজ এটা আপনার কম্পিউটার, এটা আপনার সুইচ, এটা আপনার রাউটার, এটা আইএসপি, এটা আইএসপি ডিএনএস সার্ভার, এটা হচ্ছে google.com। সো আপনি কি করছেন, আপনার
রাউটারের মধ্যে একটা ডিএনএস সার্ভার বানাইছেন, যে ডিএনএস সার্ভারটা হচ্ছে ক্যাশিং ডিএনএস সার্ভার। সো ডিএনএস সার্ভার দুই রকম হয় নরমালি, একটা হয় অথরিটেটিভ ডিএনএস সার্ভার আর একটা হয় রিকার্সিভ বা ক্যাশিং ডিএনএস সার্ভার। যাই হোক, অত ডিপে না যাই, মেইনলি আমরা যে ডিএনএস সার্ভারটা এখানে আঁকছি সেটা হচ্ছে আমাদের ক্যাশিং ডিএনএস সার্ভার। যে ডিএনএস সার্ভারটার কাজ হচ্ছে আমাকে বিভিন্ন আইপি বিভিন্ন নেমের এগেনস্টে আইপি প্রোভাইড করা। তাহলে এখন আপনি এই কম্পিউটার থেকে এটা ধরলাম 1.1.1.1, এই ডিএনএস সার্ভারের নাম কেউ শুনছেন? বা 8.8.8 এর নাম শুনছেন? এই নামটা তো সবাই শুনছেন হয়তো। গুগলের হ্যাঁ। 8.8 তো গুগল। আর এটা কার? 1.1.1.1 কার? AWS এর নাম শুনছেন? অ্যামাজন ওয়েব সার্ভিসেস। এটা হচ্ছে ক্লাউডফ্লেয়ার এর একটা ডিএনএস সার্ভার। এটাও একটা ফ্রি ডিএনএস সার্ভার, যেটা চাইলে আপনি ইউজ করতে পারবেন, জাস্ট লাইক গুগলের মতো। অ্যামাজন রাইট। আচ্ছা, সো এখন এটা হচ্ছে মেইন ডিএনএস সার্ভার, আর এটা হচ্ছে আমার ডিএনএস সার্ভার। আমার ডিএনএস সার্ভারটা হচ্ছে ক্যাশিং ডিএনএস সার্ভার, CACH, ক্যাশ করে। তো এখন আমার এই কম্পিউটারের ডিএনএস সার্ভারের অ্যাড্রেস হিসেবে দেয়া আছে এই অ্যাড্রেসটা। ওকে, তাহলে এখন আমি যখন আমার এই কম্পিউটার থেকে google.com লিখবো, আমি একটু মিউট করি আপনাদেরকে। আমি যখন আমার এই কম্পিউটার থেকে google.com লিখবো, তখন আমার ডিএনএস এর রিকোয়েস্টটা যাবে আমার ডিএনএস সার্ভারে। আমার ডিএনএস সার্ভার যদি ওর কাছে ইনফরমেশন থাকে যে google.com মানে হচ্ছে এই আইপি, রাইট? সো এর কাজ কি? এর কাজ হচ্ছে নেম টু আইপি। সো এটা হচ্ছে ডিএনএস এর কাজ। সো গুগলের নামের এগেইনস্টে যদি আইপিটা থাকে তাহলে আমাকে রিপ্লাই করবে, যদি না থাকে ও কালেক্ট করবে, আমার এই রাউটারটা কালেক্ট করবে। আমার রাউটার তো ডিএনএস সার্ভার, তো আমার রাউটারের ডিএনএস সার্ভার হিসাবে আইপি দেয়া সাপোজ এটা। তাহলে আমি যদি কোনো নেমের এগেইনস্টে কোয়েরি পাঠাই, সেটা যদি আমার রাউটারের কাছে থাকে তাহলে রাউটার আমাকে রিপ্লাই দিবে, যদি না থাকে ও ওর ডিএনএস সার্ভারের কাছে পাঠাবে। বুঝছেন ব্যাপারটা? আর যদি ওর কাছে না থাকে তাহলে ওর ডিএনএস সার্ভারের কাছে পাঠাবে। তারপর কি করবে? এই ডিএনএস সার্ভারটা আমার রাউটারকে একটা রিপ্লাই পাঠাবে যে হ্যাঁ google.com মানে হচ্ছে এই আইপি। তখন কি করবে? রাউটার সেই এন্ট্রিটাকে ক্যাশ করে রাখবে, যাতে করে অ্যাট দ্য সেম টাইম অন্য একটা কম্পিউটার যদি google.com এ যেতে চায়, তখন আর আমার এই রাউটারটার এই সার্ভারের কাছে যেতে না হয়। কেন? কারণ অলরেডি সে ক্যাশ করে রাখছে যে google.com মানে হচ্ছে এই আইপি। ওকে, সো এই জিনিসটাকে বলা হয় ডিএনএস এর ক্যাশ। সো আমরা যখন আমাদের মাইক্রোটিকে ডিএনএস সার্ভার ক্রিয়েট করব, তখন সেটা একটা ডিএনএস ক্যাশ সার্ভার ক্রিয়েট করব। ব্যাপারটা কি ক্লিয়ার? ক্যাশ সার্ভার ছাড়া ভাই আরেকটা সার্ভার যে বললেন ওইটা কি একটু বলবেন? অথরিটেটিভ সার্ভার। অথরিটেটিভ সার্ভার হচ্ছে যখন আপনি একটা ডোমেইন কিনবেন, সে ফর এন এক্সাম্পল আপনারা এখানে কেউ উপস্থিত আছেন যে যার একটা ডোমেইন কেনা আছে, যে কোনো ডোমেইন? আমার একটা আছে, আমার আছে। কি নাম ডোমেইনটার বলেন? আমার ডোমেইনের নাম হচ্ছে lionsid.com.bd। আইডি it.com.bd। .com.bd lionsIT.com.bd। ওকে, সো এটা হচ্ছে ওনার ডোমেইন নেম। ওকে, তো সে এখন চাচ্ছে যে তার এখানে একটা সার্ভার বসাবে তার অর্গানাইজেশনে। সে সার্ভারটার নাম হবে web.lionsIT.com.bd। বুঝতেছি, এইটা তার কেনা ডোমেন, কিন্তু সে এই ডোমেনের সাথে এইটাকে অ্যাড করে একটা সার্ভিস রান করবে। যেমন facebook.com হচ্ছে ডোমেইন, আর ধরেন facebook.com এর আগে যদি www হয় না, এরকম হয় না, www দেখছেন না, worldwideweb.facebook.com, তাই না? তার মানে facebook.com হচ্ছে আপনার ডোমেইন, আর তার আগে যা কিছু আপনি অ্যাড করতেছেন সেটা হচ্ছে আপনার নিজস্ব হোস্ট, আপনার অর্গানাইজেশনে।
তাহলে এই জিনিসগুলা আপনি তো কোনো না কোনো ডিএনএস থেকে পাবলিশ করতে হবে, রাইট? কারণ পুরো ওয়ার্ল্ডকে বলতে হবে যে এইটা মানে কোন একটা আইপি। একটু অ্যাডভান্স কিন্তু, যদি জিজ্ঞেস করছেন এই জন্য বলতেছি। সো ওয়েব বা এফটিপি, এফটিপি ftp.lions.com lionsIT.com.bd, সো এটার এগেইনস্টে বিভিন্ন আইপি থাকবে। সো এই ইনফরমেশন গুলা যে ডিএনএস সার্ভারে আপনি লোড করবেন, সেই ডিএনএস সার্ভারটাকে বলা হয় অথরিটেটিভ ডিএনএস সার্ভার ফর দিস ডোমেন। ওকে, বুঝতেছি? আমি একটু ইন্টারাপ্ট করি। হ্যাঁ। এই যে ওয়েব, এইগুলোকে আমি তাহলে পোর্টের মাধ্যমে নির্ধারণ করব, এর সাথে করব। পোর্টের কোনো রিলেশন নাই। এটা হচ্ছে সাপোজ এই lionsIT.com.bd টা হচ্ছে একটা ডোমেন। এই ডোমেনটা আপনি কিনছেন, এখন এই ডোমেনের এগেইনস্টে বিভিন্ন সার্ভার চালাবেন আপনি। আপনার 10টা সার্ভার আছে, 10টা সার্ভারে 10টা আইপি আছে। এই 10টা সার্ভারে আপনি বিভিন্ন রিকোয়েস্ট রিসিভ করবেন ইন্টারনেট থেকে। যেমন ওয়েবের জন্য একটা বলছিলেন, তারপরে এফটিপি, www, এইটা নির্দিষ্ট করার জন্য আর কি। হ্যাঁ, এগুলা বিভিন্ন এগুলোকে সার্ভিস নির্দিষ্ট করার জন্য বিভিন্ন সার্ভারে আইপি থাকবে, সেই আইপি ওয়াইজ আমরা সেই ডিএনএস গুলা পাবলিশ করব ইন্টারনেটে, যাতে করে আমি অ্যাজ এ ইউজার এইটাতে যদি অ্যাক্সেস করতে চাই, আমার তো এই আইপিটা অ্যাক্সেস করতে হবে, এই নামে তো আমি অ্যাক্সেস করতে পারবো না। সো এই আইপিটা আমাকে কে দিবে? এই অথরিটেটিভ সার্ভার, অথরিটেটিভ ডিএনএসটা, যেটা এই ডোমেনের জন্য অথরাইজড। বুঝতে পারছেন? সো অথরিটেটিভ ডিএনএস দুই রকম কাজ করতে পারে, ক্যাশের কাজও করতে পারে, আবার অথরিটেটিভ রেসপন্সও করতে পারে। আবার যেটা ক্যাশিং ডিএনএস, সেটা শুধু ক্যাশ করে। ওকে, ভাইয়া আমাদের কোনটা মানে ভালো হবে, ধরেন কোন একটা অর্গানাইজেশনের জন্য কোন দুইটা তো কেসটা? দুই জিনিস। আপনার যদি ডোমেন কেনা থাকে এবং সেই ক্ষেত্রে যদি আপনি বিভিন্ন হোস্টকে পাবলিশ করতে চান ইন্টারনেটে, সেক্ষেত্রে তো আপনার অথরিটেটিভ ডিএনএস লাগবে। যেমন আপনার পার্কিং ডিএনএস বলা হয় অনেক সময় এটাকে, হ্যাঁ। সো তখন আপনার অথরিটেটিভ ডিএনএস টা লাগবে। আর রিকারসিভ ডিএনএস বা ক্যাশিং ডিএনএস যেটা বলতেছি, সেটা তো অর্গানাইজেশনে লাগবেই, কারণ আপনার বিভিন্ন ইউজারের কোয়েরি গুলাকে আপনি ক্যাশ করাতে চাবেন। সো ইনিশিয়ালি আপনার অথরিটেটিভ ডিএনএস নিয়ে পড়াশোনা করার দরকার নাই, আপনি শুধু ক্যাশিং ডিএনএস নিয়ে ঘাটাঘাটি করেন, তারপরে দেখবেন যে অথরিটেটিভ ডিএনএস গুলো আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাচ্ছে। ক্যাশিং ডিএনএস এর জন্য কি পরিমাণ মেমোরির প্রয়োজন হতে পারে? খুবই কম, 128 এমবি বা 256 এমবি যথেষ্ট। ইন জেনারেল যেটা মাইক্রোটিকে থাকে ওইটা হলেই যথেষ্ট। মোর দেন এনাফ। ওকে, ঠিক আছে, আজকের ক্লাসটা শেষ করে দিই। অনেক কথা বলছি অলরেডি, মাথা ব্যথা করতেছে। যাই হোক, আজকে যেহেতু প্রথম ক্লাস, আমি চেষ্টা করলাম আপনাদের সবাইকে একটু বেসিকটা ক্লিয়ার করার জন্য। আমরা নেক্সট ক্লাস থেকে আমাদের আজকের এটা দেখাই। ভাইয়া হ্যাঁ, বলেন। ফ্রেম জিনিসটা একটু আরেকবার বললে ভালো হতো। ফ্রেমটা ফ্রেম হচ্ছে আইপি প্যাকেটের মধ্যে সোর্স ম্যাক এবং ডেস্টিনেশন ম্যাক, এই দুইটার কম্বিনেশনকে আমরা ফ্রেম বলি। সো আইপি প্যাকেটের মধ্যে কি কি থাকে? সোর্স পোর্ট, সোর্স আইপি, সোর্স ম্যাক, তারপরে থাকে এখানে পেলোড, রাইট? তারপরে থাকে ডেস্টিনেশন ম্যাক, ডেস্টিনেশন আইপি, ডেস্টিনেশন পোর্ট। তো এই পেলোড সহ মানে নরমালি এইটুককে বোঝায় আর কি ফ্রেম। মানে আসলে এটার কোনো কাজ নাই, কাজ হচ্ছে সোর্স ম্যাক এবং এই ডেস্টিনেশন ম্যাক। বুঝতে পারছি? এই দুটার কম্বিনেশনকে আমরা এটাকে ফ্রেম বলি। ফোর্টার আইপি বাদ দিয়ে যে অংশটা হ্যাঁ থাকে হ্যাঁ মানে হ্যাঁ হ্যাঁ, কারেক্ট কারেক্ট। কারণ সুইচের তো ওই দুটা দিয়ে কোনো কাজ নাই, ওর কাজ হচ্ছে শুধু ম্যাক দিয়ে, এই জন্য এটাকে ফ্রেম বলা হয়। থ্যাংক ইউ ভাই। তো আমরা আমাদের এইটুককে শেষ করে ফেলছি অলরেডি, যতটুকু পারছি চেষ্টা করছি আপনাদেরকে শেখানোর। আমরা নেক্সট ক্লাসে এইটা শুরু করব। ওকে, সবাই ভালো থাকেন, সাবধানে থাকেন। ইনশাআল্লাহ 9টার সময় শুরু করব। ভাই আমাদের ক্লাস টাইমিংটা কি রবিবার, মঙ্গলবার, বৃহস্পতিবারই আছে নাকি রবিবার আর বৃহস্পতিবার? রবিবার আর বৃহস্পতিবার করতে থাকি দুইটা, কারণ আমার উপরে এখন একটু প্রেসারটা বেশি, অফিসে কিছু প্রজেক্টের কাজ চলতেছে। সো আমার প্রেসারটা কমানোর জন্য আমি রবিবার আর বৃহস্পতিবার করতেছি। তারপর যদি মনে হয় রবি, মঙ্গল, বৃহস্পতি করব, সেটাও আমরা করতে পারি, ডিপেন্ডস। আগে আমরা শুরু তো করি। হ্যাঁ, বলেন। জি ভাই, ভাইয়া একটা রিকোয়েস্ট করতাম আর কি। আসলে মানে আমি একটা আইএসপি তে জব করি, তো এই ক্ষেত্রে মানে আমার প্রবলেম হয়, ধরেন
আপনাকে একটা রিকোয়েস্ট করতাম যে আমাদের ক্লাসের মাঝখানে যদি আপনি মানে এই জিনিসটা আমাদেরকে দেখাইতেন, উইনবক্স দিয়ে আমরা যে ওএলটি বা সুইচ গুলা মানে অন্তত শুধু দেখতে পারি বা ইন্টারফেস কোনটা আপ আছে ডাউন আছে এই প্রবলেম গুলা, বা ওএলটির যে টেস্ট মানে বিভিন্ন ইয়েগুলা দেখার জন্য যে ইয়েগুলা এগুলা যদি একটু দেখাই মাঝখানে কোর্সের মাঝখানে কখনো সময় করে আর কি। আচ্ছা ঠিক আছে, আমার আইএসপি তে যতটুকু আছে আমি দেখাই দিব, কোনো সমস্যা নেই, আচ্ছা ঠিক চেষ্টা করব। তাহলে তো ভালোই, আমরাও কিছু দেখলাম এক্সট্রা বেনিফিট। অবশ্যই। ঠিক আছে, তাহলে সাবধানে থাকেন সবাই, আজকের মতো শেষ করে দিচ্ছি, আবার আমাদের বৃহস্পতিবার। ভিডিওটা কি ড্রাইভে আপলোড করা হবে? হ্যাঁ, আপনাদের সবার মেল আইডি গুলো আমাকে দিয়ে দিবেন, জিমেল আইডি হতে হবে। হ্যাঁ, সবাই জিমেল আইডিটা আমাকে গ্রুপে দিয়ে দিবেন, আমি গ্রুপ থেকে কপি করে আমি সবাইকে পারবে, একটা মেল যাবে আপনাদের কাছে, ওখানে ক্লিক করলে আপনারা ফাইলটা দেখতে পাবেন। ভাই আপনার কন্টাক্ট নাম্বারটা যদি একটু শেয়ার করতেন। 01712825971। সো ভুলে গেলেও সমস্যা নাই, এটা ভিডিওর মধ্যে থাকবে, ভিডিও থেকে আবার শুনে নিতে হবে। 01712825971। তো আমাকে যদি কখনো দরকার হয় একটু চেষ্টা করবেন আমাকে ভাইবারে নক দেওয়ার জন্য, কারণ মোস্ট অফ দা টাইমে আমি ইজি কাজে একটু বিজি থাকি। তো আমাকে একটু ভাইবারে নক দিবেন বা হোয়াটসঅ্যাপে নক দিবেন যে ভাই আমি আপনার এই ব্যাচের আসি, আমার এই হেল্প লাগবে, আমি আপনাকে হেল্প করব, সমস্যা নেই। হ্যাঁ, এর বাসা কোথায়? মনে করবেন না বেশি একটু পার্সোনাল। হ্যাঁ বুঝিনি। বাসা কোথায়? আমার বাসা মোহাম্মদপুর। ও আচ্ছা, কাছে। আমার ধানমন্ডি। আমার আইএসপিটা ধানমন্ডিতে। তাই কোথায়, কোন জায়গায়? সেন্ট্রাল রোড। ও আচ্ছা, ভূতের গলি ওখানে। না, আমি সাত মসজিদ রোডে আছি। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ইনশাআল্লাহ দেখা হবে 19 নম্বরে দেখা হবে। এদিকে আসলে বের হই বা মোহাম্মদপুরের দিকে গেলে। আচ্ছা শামীম ভাই, একটা কোশ্চেন ছিল। হ্যালো, হ্যাঁ বলেন, শুনতে পাচ্ছি। আচ্ছা এখানে কি আমরা ভিলেনের কনসেপ্টটা দেখতে পারবো? হ্যাঁ হ্যাঁ, দেখবেন 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 এই ক্লাসে। হ্যাঁ দেখবেন। ও আচ্ছা আচ্ছা, না আমি একটা আইএসপি তে আছি, তো ওটাতে আমার ভিলেন কনসেপ্টে কিছু ডাউট ছিল আর কি, সেজন্য আমি কোর্সে জয়েন করা। হ্যাঁ সমস্যা নাই, ইনশাআল্লাহ সবই কম বেশি কভার করব। জি ইনশাআল্লাহ ভাইয়া। ওকে, সবাই সাবধানে থাকেন, আল্লাহ হাফেজ। হ্যাঁ,